আচ্ছা, তোমার স্বভাবটা এরকম কেন বলো তো? ম্যাম, আমি আবার কি করলাম? আমার স্বভাব আবার কেমন? একদম ন্যাকা সাজার চেষ্টা করবে না। তুমি কেমন কিরকম বিহেভ তোমার সেটা এই কয়েকদিনে আমার জানা হয়ে গেছে। ম্যাডাম বলবেন তো আমি কি এমন করেছি যার জন্য আপনি আমার উপর এরকম রাগ দেখাচ্ছেন? তোমার কাজ হচ্ছে লটর পটর করা মেয়েদের সাথে প্রেম বিনিময় করে বেড়ানো। সেটা কি আমি জানি না ভেবেছো? এগুলো পারো কি করে বলো তো? এসে থেকে দেখছি তুমি আজকে অফিসে সুন্দরী কলিগের সাথে এসব রঙ্গলীলা চালাচ্ছ। এমনকি অফিসের বাইরে গিয়েও এসব করো। খুব বেশি ভালো লাগে মেয়েদের গায়ের উপর ঢুলে পড়তে? ম্যাম, কারোর সাথে হেসে কথা বলে কি প্রেম করা হয়ে যায়? আপনি এমনটা কেন ভাবছেন? অফিসে সবার সাথে হাসিমুখে কথা বলা কলিগ হিসেবে আমার দায়িত্ব। তাহলে এমনটা কেন ভাবছেন আপনি? দেখো, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। অফিস টাইমে অন্তত এরকম ন্যাকামো করো না। অফিসের বাইরে গিয়েও তো দেখি ওই সুন্দরী মেয়েদের সাথে লটর পটর করতে শুরু করে দাও। আর বিশেষ করে লামিয়ার সাথে তো তুমি একদম লেপ্টেই থাকো সব সময়। ও কি তোমার গার্লফ্রেন্ড? ম্যাম, কারোর সাথে কথা বলে তার সাথে সময় কাটালে যদি সে গার্লফ্রেন্ড হয়ে যেত তাহলে পৃথিবীতে কোনো ভাই বোনের সম্পর্কই থাকতো না, আর ফ্রেন্ডের সম্পর্ক থাকতো না। একটা ছেলে আর একটা মেয়ে কি ফ্রেন্ড হতে পারে না? আপনি যেটা ভাবছেন তেমনটা নয়। লামি আমার বেস্ট ফ্রেন্ড। আমি নিজ চোখে দেখতেই পাচ্ছি তোমার কাজই হচ্ছে এরকম, সবার সাথে লটর পটর করা। তার উপর যে প্রেম লীলা চালাচ্ছ, এরকমটা যদি করতে থাকো অফিস থেকে তোমায় আমি বের করে দেবো, সেটা মাথায় রেখো। আপনাদের অফিস আপনারা বের করে দিতেই পারেন, তবে একটা কথা কি জানেন ম্যাডাম, আমি না আমার কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করি। আপনি সেটা খুব ভালো করেই জানেন। ওই জন্য আপনার আব্বু আমাকে এখানে রেখেছিল। কিন্তু যবে থেকে আপনি এসছেন শুধু আমার উপর রাগারাগি করেন। আমি কি এতটাই বাঁচিয়ে যে আমার সাথে সবসময় রাগারাগি করেন? তুমি আমার মুখের উপর কেন কথা বলো? তুমি অন্যায় করলে সেটা জন্য রাগারাগি করবে না তো কি কি করবে? হ্যাঁ, তুমি যেসব কাজ করতে শুরু করে দিয়েছো তাতে রাগারাগি করাটাই কি স্বাভাবিক নয়? এখন কথা না বলে যাও তো এখান থেকে। কাজ দিলে তো লেট করে দিবে, তা আবার বলতে কথা বলছো আবার। কাজ ঠিক মতো করো, মানলাম ঠিক মতো করো, কিন্তু সময় মতো করতে তো পারো না। ঠিক আছে ম্যাম, এখন থেকে আর আপনার সাথেও কথা বলতে আসবো না। তাহলেই হবে। তোর সময় মতো সব কাজ দিয়ে দেব। একটা থাপ্পড় মারবো ইডিয়েট। তোমাকে বলেছি না আমার মুখের উপর কথা না বলতে। সবসময় বেশি কেন বকো? হ্যাঁ, যাও এখান থেকে স্টুপিড কোথাকার। সকাল সকাল ঈশানকে ম্যাডামের এক গাদা কথা শুনতে হলো। আর ঈশান নিজেও জানে না ম্যাম সবসময় ওর সাথে এমন রাগারাগি কেন করে। অবশ্যই এটা ঠিক যে ও সবার সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু নিসি ম্যামের চোখে শুধু পড়ে যখন মেয়ে কলিগুলোর সাথেই কথা বলে। কথাগুলো শুনে ঈশানের মনটা বেশ খারাপ হয়ে গেল। কোনো অন্যায় না করেও শাস্তি পেতে হলো ওকে, তাই ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জানি না এই ছেলেটার স্বভাব এরকম কেন। ওকে অন্য কোনো মেয়ের সাথে হাসাহাসি করে কথা বলে রাগারাগি করি কেন আমি? কিংবা আমার এরকম খারাপ কেন লাগে জানি না, তবে ওকে না কোনো মেয়ের সাথে আমার দেখতে ইচ্ছে করে না। প্রচন্ড রাগ উঠে যায় মাথায়। আজকেও তেমনটাই হলো, যার জন্য এরকম করতে হলো আমায়। আমি চাই না কারোর সাথে মিসবিহেভ করতে, কিন্তু ওর জন্য সেটা করতেই হয়। ঈশান বারবার ভাবছে যে কি করবে। এখন থেকে হয়তো সত্যিই অন্য মেয়েদের সাথে কথা বলা বা হাসাহাসি করা বন্ধ করে দিতে হবে। ঈশান অফিসের কলিগগুলোর সাথে হেসে কথা বলতো, যাতে কেউ মন খারাপ না করে। তার উপরে এটাও নিজের কর্তব্যের বা দায়িত্ব বলেই মনে করতো। তো ম্যাডাম কিছুক্ষণ চুপ করে ঈশানের মুখের দিকে তাকিয়ে তারপর আবারও রাগী কণ্ঠে বলল, এখন যাও এখান থেকে, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বাইরে গিয়ে লটরপটর করতে শুরু করে দিয়ে দাও, আবার যাও। ঈশান অসহায়ভাবে ম্যামের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো নিয়ে বেরিয়ে আসলো সে। বের হতেই লামিয়ার আগমন ঘটল, অর্থাৎ যে মেয়েটার কথা এতক্ষণ ম্যামের বলছিল। সহজ কথায় লামিয়া ঈশানের ফ্রেন্ড। ঈশান ম্যামের এমন কথা শুনে লামিয়ার পাশ কাটিয়ে চলে যেতে গেলে ও বলতে লাগলো, কি হলো হিরো, এভাবে চুপসে গেলে কেন? ম্যাম কি আবার কোনো প্রেম ভালোবাসা দেখিয়েছেন নাকি আদর দিয়েছে? দেখো লামিয়া, মজা করো না তো। এমনিতে মন মেজাজ ভালো না, তার উপরে তুমি সবসময় মজা করতে থাকো। আমাকে তোমার কমেডিয়ান লাগে? তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন? ম্যাডাম নিশ্চয়ই বকা দিয়েছে, তাই না? কি কারণে বকা দিয়েছে বলো তো একটু। তুমি নাকি আমার গার্লফ্রেন্ড? আমি নাকি তোমার সাথে সবসময় প্রেম করতে থাকি? আমি অফিসের মধ্যে সবসময় সুন্দরী কলিগগুলো দেখলে তার সাথে গায়ের উপর ঢলে পড়ে কথা বলে লটর পটর করতে থাকি, এগুলো বলেছে। এগুলো শুনলে কার ভালো লাগে বলো? এখন শহরের সামনে থেকে যেতে দাও। অফিস টাইমে আর আমার সাথে কথা বলতে এসো না। ম্যাম দেখলে একদম চাকরি থেকে বের করে দিবে।
লামিয়া ঈশানের কথায় বুঝতে পারল ম্যাডাম ওর সাথে অনেক রাগারাগি করেছে, যার জন্য যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকে সে কিনা এমন মুখটা কালো করে রেখেছে। ছেলেটাকে এমন করে বকা দেওয়াটা কি ঠিক হলো? তাছাড়া ও তো ঠিকই বলেছে, কিন্তু আমার ওকে দেখে কেমন সন্দেহ লাগে। আমি বুঝতে পারি না অন্য মেয়েগুলোর সাথে ওকে দেখলে জেলাস ফিল করি কেন আমি। খুব বেশি খারাপ লাগে কেন সেটাই তো জানি না। অফিস থেকে বের হতেই সিসিটিভি ফুটেজে দেখলাম ঈশান আবার লামিয়ার সাথে কথা বলছে। প্রচন্ড পরিমাণ রাগ লাগলো আমার। আমি ওকে কল করলাম। ম্যাম কল করতে লামিয়া অনুমতি নিয়ে ভিতরে গিয়ে ওনার সামনে দাঁড়ালো। ম্যাম বসতে বললে লামিয়া বসলো। উনি লামিয়াকে প্রশ্ন করতে শুরু করে। লামিয়া, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দিবে সবগুলোর, কেমন? জি ম্যাম, অবশ্যই উত্তর দিব, কিন্তু কথা বলার মাঝে আপনি আগেই আমাকে বাধা দিবেন না। আমি জানি আপনার অভ্যাসটা এরকম, আপনি কোনো কথা কাউকে ঠিকমতো বলতে দেন না। এই জন্য আপনি রাগ করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, করবো না। এখন আমি তোমায় প্রশ্ন করব, তুমি সবগুলোর উত্তর দেবে, কেমন? জি ম্যাম দিব, এখন বলেন কি বলবেন। আচ্ছা, ঈশানের সাথে তোমার কি সম্পর্ক? সত্যি করে বলবে, তোমার বয়ফ্রেন্ড হলেও সমস্যা নেই, আমি জাস্ট জানতে চাইছি, বলো। ম্যাম, কারোর সাথে একটু হেসে কথা বললে, একটু ফ্রিভাবে কথা বললে সে কি আপনার বয়ফ্রেন্ড হয়ে যাবে বলেন? ঠিক ঈশানও তেমন, আমার বয়ফ্রেন্ড নয়, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। ম্যাম, এখানে এসে আমি কোনো কাজই ঠিকমতো করতে পারছিলাম না। তখন বস বলেছিল ওর হেল্প নিতে, তারপর থেকে ও আমাকে অনেক হেল্প করতো। আর তখন থেকে ওর সাথে কথা বলতে বলতে আমার ভালো লাগতো, কিন্তু এইভাবে নয়, ফ্রেন্ড হিসেবে। আর আপনি যেটা ভাবছেন সেটা নয়, আমার বয়ফ্রেন্ড আছে, আর সেটা অন্য কেউ। কিন্তু ঈশান তোমার সাথে এমন করে কথা বলে, মনে হয় তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সেজন্যই সন্দেহ হয়েছিল একটু। ওই জন্যই ঈশান আমাকে বলেছিল আপনি নাকি ওর উপর রাগারাগি করছেন, কিন্তু দেখেন ম্যাম, ও সবসময় হাসি খুশি থাকে। কী জন্য আমি সেটা খুব ভালো করেই জানি। কি জন্য থাকে বলো তো? ঈশান মধ্যবিত্ত পরিবারের ছেলে, হাসি খুশি থাকতে পছন্দ করে। ওর কাঁধে অনেক দায়িত্ব, ছোট বোনের বিয়ে দিতে হবে, আব্বুর হার্টের অপারেশন করাতে হবে, আম্মু প্রেশারের রুগী, সব সময় তার ওষুধ লাগে। তারপরও এই প্রেশারগুলো কাউকে বুঝতে দেয় না। আমি ওর বাসায় গিয়ে ওর আব্বুর সাথে দেখা করেছি, কথা বলেছি। আমি মাঝে মধ্যে ওকে হেল্প করতে চাইলেও হেল্প নিতে চায় না। সবসময় আমাকে বলে ও যা পারবে সেটা দিয়ে ওর আব্বু আম্মুকে ভালো রাখার চেষ্টা করবে। একটা মানুষ কতটা অসহায় হলে সবসময় মানসিক প্রেশারটা কমিয়ে রাখার জন্য এরকম হাসি খুশি থাকতে পারে বলেন? আর সেখানে গার্লফ্রেন্ড, ওইটা নিয়ে ভাবার সময় তো নেই। ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম ও কাউকে পছন্দ করে কি না, কিন্তু কি বলেছিল জানেন? ওসব নিয়ে ভাবার সময় ওর কাছে নেই, কারণ ও চায় না এক্সট্রা কোনো প্রেশার নিতে। ওকে নাকি কেউ ভালোবাসার মতো এই পৃথিবীতে জন্মই নেয়নি। লামিয়ার কথাতে বেশ খারাপ লাগলো। ছেলেটাকে শুধু শুধুই বকা দিলাম। কি করবো, সব সময় লামিয়ার সাথে এরকম ভাবে লেপটে থাকে, যার জন্য মনে হয়েছিল ওদের মাঝে হয়তো কোনো রিলেশনশিপ আছে। লামিয়ার কথাতে খারাপই লাগলো আমার। চুপ করে আছি। তখনই লামিয়া প্রশ্ন করলো, আচ্ছা ম্যাম, আপনার কি প্রশ্ন করা হয়েছে নাকি আরও কিছু প্রশ্ন করবেন? "না, মানে আসলে আমি আহ, কিছু না, আর কিছু জিজ্ঞেস করার নেই, তুমি এখন আসতে পারো।" কেবিন থেকে বের হতে যাব তখনই একটা কথা বারবার মনে হতে লাগলো। আচ্ছা, তাহলে কি আমার ধারণা সত্যি? ম্যাডাম এত ঈশানের সম্পর্কে জানতে চাইছে কেন? সকালে নাকি ওকে বকা দিয়েছে, আর একটা মেয়ে তো তখনই একটা ছেলেকে নিয়ে জেলাস ফিল করে যখন ওই ছেলেটা অন্য কোনো মেয়ের সাথে কথা বলে কিংবা সময় কাটায়। তাহলে কি আমার ধারণা সত্যি? ম্যাডাম আমাকে পছন্দ করে? কথাগুলো ভেবে আমি দাঁড়িয়ে পড়লাম, তারপর ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আপনাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ, করো। ম্যাম, কিছু মনে করবেন না, আপনি ঈশান সম্পর্কে এত কিছু জানতে চাইছেন কেন? কেন জানতে পারি না? ও তো আমার অফিসের কলিগ, তাই না? তাছাড়া আমার কি জানার অধিকার নেই নাকি? না মানে, আসলে একটা মেয়ে তখনই তো একটা ছেলে সম্পর্কে জানতে চায় যখন ওই ছেলেটার প্রতি তার ভালো লেগে থাকে, পছন্দ থাকে। তার উপর ওই মেয়েটা তখনই ওই ছেলেটাকে নিয়ে জেলাস ফিল করে যখন ছেলেটাকে মেয়েটা ভালোবাসে। তাহলে কি আপনি ওকে ভালোবাসেন?
নিশি লামিয়ার এরকম কথাতে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। বুঝতে পারছে না ওর কথাগুলো কেন বলল, চুপ করে আছে ও। তারপর মাথা নেড়ে না সূচক উত্তর দিয়ে চলে যায়। সেদিনের পর ঈশান নিশি ম্যামের কথা মতোই চলার চেষ্টা করত, কিন্তু যতবারই মেয়েগুলোর সাথে ও হাসাহাসি করে কথা বলতো ততবারই কেন জানি ম্যাম রেগে যেত, যেটার কারণ ঈশান বুঝতে পারত না। আর ততবার ওকে কেবিনে ডেকে নিয়ে রাগারাগি করতো। ঈশান ভেবে পায় না যে এখানে একজন কলিগের দায়িত্ব সবার সাথে হেসে কথা বলা, সেখানে ঈশানকে কেন মেয়েগুলোর সাথে হেসে কথা বলতে বারণ করে। অন্যদিকে ভেবে পায় না ঈশান অন্য মেয়েগুলোর সাথে হেসে কথা বলতে দেখলে এমন করে রেগে যায়। তো এভাবে কয়েকটা দিন কেটে গেছে। এর মাঝে ঈশান মেয়ে কলিগগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে। অন্যদিকে নিসি ম্যাম ভাবে ঈশান সত্যি ভালো একটা ছেলে, কিন্তু যতবার অন্য মেয়েগুলোর সাথে কথা বলে ততবার উনি রেগে যায় আর কেবিনে ডেকে নিয়ে এক গাদা কথা শুনিয়ে দেয়। দিন 15 পরের ঘটনা। ঈশান অফিসে আসার জন্য রেডি হচ্ছিল। এর মাঝেই আম্মুর চিৎকারে চেঁচামেচিতে শব্দ শুনতে পায়। তারপর তাড়াহুড়ো করে আব্বু আম্মুর রুমে গিয়ে দেখে আব্বু বুকে হাত দিয়ে বসে আছে আর আম্মু কান্নাকাটি করছে। তখন ঈশান বলে, আম্মু, কি হয়েছে? আপু এরকম করছে কেন? তুমি কান্না করছো কেন? বাবারে, তোর আব্বুর নাকি খারাপ লাগতেছে, উনি নাকি অনেক কষ্ট পাচ্ছে। তুই কিছু কর। দেখ তোর আব্বু কেমন যেন করতেছে। তোর আব্বু না অনেক অসুস্থ হয়ে গেছে। ঈশানের বুঝতে বাকি রইল না আব্বুর যে হার্টের প্রবলেম ছিল সেটা এখন গুরুতর আকারে দেখা দিয়েছে। তাই তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিতেই ডক্টর আব্বুকে কেবিনে নিয়ে গিয়ে অক্সিজেন দিল আর ইঞ্জেকশন পুশ করলো। আধ ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। তখন ঈশান ওনার সামনে গেল। ডক্টর, কি অবস্থা আমার আব্বুর? ঠিক আছে তো? কিছু হবে না তো আমার আব্বুর, তাই না? দেখুন, আপনাকে অনেক আগেই আমি বলেছিলাম আপনার আপুর খুব শীঘ্রই অপারেশনটা করাতে হবে, কিন্তু 6টা মাস কেটে গেছে, আপনি অপারেশনটা করাতে পারেননি। তার উপর যে এতগুলো দিন উনি সুস্থ ছিল এটাই অনেক, না হলে এই রকম হার্টের রোগীগুলো এত স্বাভাবিক থাকা সম্ভব না। এখন দেখেন, অনেক সময় ব্যয় করেছেন, খুব শীঘ্রই 3-4 দিনের মধ্যে অপারেশনটা করাতে হবে। আর যদি না করাতে পারেন তাহলে আপনার আব্বুর অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। ডক্টরের কথা শুনে ঈশান স্তব্ধ হয়ে গেল। চুপচাপ দাঁড়িয়ে রইল সে। তারপর মনে হলো আব্বুর অপারেশনটা করাতে হবে। ডক্টর, অপারেশন করতে কত টাকা লাগবে আপনি বলুন, আমি খুব শীঘ্র অপারেশনটা করিয়ে নেব। হসপিটাল খরচ, মেডিসিন খরচ মিলিয়ে 10 থেকে 12 লাখের মতো পড়বে। ডাক্তারের কথা শুনে ঈশানের মাথায় যেন পুরো আকাশটাই ভেঙে পড়ল। ঈশান এতগুলো টাকা দিবে কি করে সেটা তো ও নিজেও জানে না। ওর কাছে দেওয়ার মতো এত টাকা নেই। ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে। ডক্টর বলতে লাগলো, আপনি টাকাগুলো জমা করে দিন, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। আর দেখুন, বেশি দেরি করবেন না। যদি বাবাকে বাঁচাতে চান, সুস্থ দেখতে চান, তাহলে টাকা পয়সার মায়া ছেড়ে অপারেশনটা করিয়ে নেন। ডক্টর যেতে আম্মু কান্না জুড়ে দিল। ঈশান আম্মু আর বোনের কাছে আসতে দুজনে কান্না জুড়ে দিল। তখন ঈশান আম্মু আর বোনকে একসাথে জড়িয়ে ধরে বলে, আম্মু, বোন, তোমরা কান্নাকাটি করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, তাই না? ভাইয়া, তুমি এতগুলো টাকা কোথায় পাবে? আমি তো জানি তোমার কাছে এতগুলো টাকা দেওয়ার মতো অবস্থা নেই। এখন আব্বুর কি হবে? আব্বুর কিছু হয়ে গেলে আমরা কাকে আব্বু বলে ডাকবো বলো? প্লিজ ভাইয়া, তুমি কিছু একটা বার দেখো। আব্বু ছাড়া আমাদের আর কে আছে বলো? ঈশানের চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। তারপরও দাঁতে দাঁত চেপে বোন আর আম্মুকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আপু, তুই কান্না করিস না, আল্লাহর উপর একটু ভরসা রাখ। আমি তো বলেছি আমি কিছু একটা করবো, আপু ঠিক হয়ে যাবে, দেখিস। আবার আমাদের সাথে আগের মতো কথা বলবে। ঈশান এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলো, কিন্তু কোথায় যাবে, কি করলে এতগুলো টাকা পাবে সেটা জানে না সে। একবার মনে হচ্ছে নিজের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিয়ে আব্বুকে সুস্থ করতে, কিন্তু তাতেও হয়তো এতগুলো টাকা কেউ দিবে না। এভাবে প্রায় 5টা দিন কেটে গেছে। এর মাঝে ঈশান হন্যে হয়ে পড়েছে কোথায় যাবে, কি করবে, কি করলে আব্বুকে সুস্থ করে তুলতে পারবে সেটাই শুধু ভাবে ও। অন্যদিকে ঈশান অফিসে যাচ্ছে না দেখে লামিয়ার মনটা খারাপ হয়, আবার সন্দেহ হয়। নিশির মনটা বেশ খারাপ।
জানে না মন খারাপের কারণ কি। নিশি লামিয়ার কাছ থেকে ঈশানের খবরটা জানার চেষ্টা করেছে, কারণ ঈশানকে কল করলে ও রিসিভ করে না, এমনকি লামিয়ার কলটা পর্যন্ত রিসিভ করছে না। তাই ও বুঝতে পারছে না ঈশানের কোনো সমস্যা হলো কি না। তারপর শেষ যেদিন রাতে লামিয়া ঈশানকে কল করে, সেদিন ঈশান কলটা রিসিভ করে। তারপর লামিয়া জিজ্ঞেস করতেই ও বলে, ঈশান, কি হয়েছে তোমার? অফিসে আসছো না কেন? আর কল করলে রিসিভ করো না, তারপর কেমন যেন সবসময় ইগনোর করতেছো। কি হয়েছে বলো? আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে যার জন্য তুমি আমাকে ইগনোর করছো এমন করে? আরে বাবা, না না, ইগনোর করবো কেন? আসলে আব্বুর শরীরটা একটু খারাপ তো, এর জন্য আসছে না। আর আমি ছাড়া আব্বু আম্মুর কে আছে বলো? কিন্তু খুব শীঘ্র অফিস জয়েন করব। অফিসে জয়েন করবা মানে কি হয়েছে? আমাকে সত্যি করে বলো তো। তুমি তো অফিস বাদ দেওয়ার মানুষ না। তাহলে কি এমন হয়েছে যার জন্য এরকম করে বলতেছো? ঈশান এত বড় একটা চাপ নিয়েও লামিয়ার সাথে হাসি মুখে কথা বলছিল, কিন্তু আবার সেটা সম্ভবও হচ্ছিল না। যতবার ভাবছিল আব্বুর অপারেশনটা করাতে পারলো না, এখন কি হবে আল্লাহ ভালো জানে। ভাবতেই ওর ভেতর থেকে চিৎকার করে কান্না আসছিল। তারপর দাঁতে দাঁত চেপে সহ্য করে বলল, আরে বাবা, বললাম না, আব্বু একটু সেদিন অসুস্থ হয়ে গেছিল। আর গ্রামে জমি জমার ব্যাপারে একটু ঝামেলা চলছে, ওই জন্যে আর কি তোমার সাথে কথা বলা হয় না। প্লিজ রাগ করো না। আচ্ছা, আমি কলটা রাখছি। হ্যাঁ, পরে কথা বলে নেবো তোমার সাথে। ঈশান শত বিপদে থাকলেও কিংবা শত অসহায় হলেও কারোর কাছে নিজের বিপদ বা অসহায়তার কথাটা বলবে না। লামিয়ার কেন জানি মনে হচ্ছে ঈশান কোনো বিপদে আছে, যার জন্য এরকম কষ্টটা অন্যরকম মনে হলো। তাই লামিয়া ঈশানের খোঁজ নেওয়ার জন্য ওর একটা ফ্রেন্ডকে কল করলো। ফোন রিসিভ করতেই বলে, কি অবস্থা? কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আর এতদিন পরে হঠাৎ কি মনে করে কল করলে? সেই দেখা হওয়ার পর থেকে শুধু একবার কথা বলেছি, তারপর আর কোনো খোঁজ খবর নেই। আজকে আবার কি মনে করে? আসলে কিছু জানার ছিল। কিছু সঠিক করে বলতে পারবে? উত্তর দিতে পারবে কিছু প্রশ্ন করলে? কেন, কোনো সমস্যা হয়েছে? আর তুমি এমন করে কথা বলছো, তার মানে অবশ্যই কোনো সমস্যা আছে। আমাকে বলো কি হয়েছে। আসলে ঈশান কয়েকটা দিন যাবৎ অফিসে আসছে না। আর তুমি তো জানো কাজের প্রতি কতটা দায়িত্বশীল। কিন্তু আজকে ৫-৬টা দিন হয়ে গেল অফিসে আসছে না। এদিকে ম্যাডাম বারবার জিজ্ঞেস করছে ওর কি হয়েছে। আমি বলেছি সমস্যা আছে, তাই কোনো রকম বলে বলে কাটিয়ে দিয়েছি। না হলে এতদিন ওকে অফিস থেকে বের করে দিত। তার উপর ওকে কল করলে রিসিভ করছে না। একটু আগেই আমার সাথে কথা হয়েছে, শুধু রিসিভ করে বলল আঙ্কেল একটু অসুস্থ হয়ে পড়েছিল আর জমি জমার ব্যাপার আছে। আমার মনে হচ্ছে কোনো একটা কারণ তো আছেই। তুমি আমাকে বলো কি হয়েছে যার জন্য অফিসে আসাটা বন্ধ করে দিয়েছে। ম্যাডাম বারবার জিজ্ঞেস করছে, আমাকে বলো ওর কি সমস্যা। কি বলো, তুমি কিচ্ছুই জানো না? ও অনেক বড় সমস্যার মধ্যে পড়েছে, যেটা তোমাকে একবারও বলেনি। বলবে কি করে? ফ্রেন্ড মনে করে না তো। আচ্ছা কি হয়েছে আমাকে একটাবার বলো। আমিও ভেবেছিলাম কোনো ঝামেলা তো একটা আছেই, না হলেও এমন করে ইগনোর করতো না আমাকে। গত ৫-৬ দিন আগে ঈশানের আব্বু অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আর তুমি তো জানো হয়তো ঈশানের আব্বু হার্টের রোগী। ডক্টর বেশ কয়েকবার বলে দিয়েছিল অপারেশনটা করতে, কিন্তু ঈশানের পরিবারের অবস্থা কেমন সেটা তো জানো। এতগুলো টাকা দিয়ে অপারেশন করানোর সামর্থ্য নেই ওর, কারো হেল্পও নেবে না। তাই জবে থেকে আঙ্কেল হসপিটালে ভর্তি হয়েছে আর ডাক্তার বলেছে ওনার অপারেশনটা খুব শীঘ্রই করাতে হবে, তবে থেকেই ঈশান পাগল হয়ে যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে আর টাকা পয়সার ব্যবস্থা করার চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারছে না। এর জন্যই অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। বলো কি? একটাবারও আমাকে এ কথাগুলো বলতে পারলো না? এতটা স্বার্থপর হতে পারলো কি করে ও? তুমি জানো ঈশান কেমন টাইপের মানুষ? সাহায্য করতে চাইলেও যে নিবে না, সেটা তোমার জানা আছে। দেখো, যদি পারো তো ঈশানকে একটু হেল্প করো। আমিও চেষ্টা করছি নিজের মতন করে। আকাশ কলটা কেটে দিল। এমন কিছু শুনে লামিয়ার মনটা খারাপ হয়ে যায়, কারণ লামিয়া ওর বেস্ট ফ্রেন্ড। কিন্তু ওকে এই বিষয়টা জানায়নি, শুধু বলেছিল ওর আব্বুর শরীরটা খারাপ। লামিয়া চুপচাপ কেবিনে বসে আছে, মন খারাপ করে বসে আছে ও। অন্যদিকে নিসি ম্যাম আজকে অফিসে এসে থেকে ভাবছে ঈশান কি যেন অফিসে আসে না, যার জন্য উনি প্রচণ্ড পরিমাণে রেগে আছে। কিন্তু আবার পরক্ষণই মনে হচ্ছে
যদি কোনো সমস্যা থাকে, তার জন্য হয়তো আসতেছে না। বিষয়টা জানার জন্য নিশি ঈশানকে কয়েকবার ফোন দিলেও রিসিভ করলো না। তাই ভাবলো চুপ করে থাকাটা ঠিক হবে না। নিশি কেবিন ছেড়ে বেরিয়ে আসলো। তারপর লামিয়ার ডেস্কের সামনে আসতে খেয়াল করলো ও মন খারাপ করে বসে আছে। নিশি ম্যাম লামিয়ার সামনে দাঁড়ালো। তারপরও ওর কোনো রেসপন্স নেই। তাই একটু কাশি দিল লামিয়ার দৃষ্টি আকর্ষণ করতে। ম্যামকে দেখে লামিয়া তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, ম্যাম আপনি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, আমি তোমার কাছে কিছু জানার জন্য আসলাম। কি কথা ম্যাম, বলেন। ঈশান তো তোমার ফ্রেন্ড, তাহলে তুমি তো নিশ্চয়ই জানতে পারো যে ঈশান কয়েকটা দিন যাবত অফিসে আসছে না। কেন আসছে না জানো কিছু? আর আমি ওকে কল করে চলেছি, কিন্তু কলটা রিসিভ করছে না, হয়তো কোনো কারণে ইগনোর করছে। ঈশানের কি হয়েছে বলতে পারবে? আমার কিন্তু খুবই রাগ হচ্ছে। আবার ভাবলাম না জেনে সিন ক্রিয়েট করে লাভ কি, কারো সুবিধা অসুবিধা থাকতেই পারে। আর যতদূর জানি ও অফিস ফাঁকি দেওয়ার ছেলে নয়, তাহলে কি এমন হয়েছে যার জন্য অফিসে আসাটাই বন্ধ করে দিয়েছে? আসলে ম্যাম ঈশানের আব্বু 5-6টা দিন আগে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, সেই জন্যই অফিসে আসছে না। জানেন ম্যাম, কথাগুলো শুনে প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছিল। 5-6টা দিন হয়ে গেছে, ও আমাকে একটা বারও জানাতে পারতো বিষয়টা, কিন্তু সবটা নিজের মধ্যে চেপে রেখেছে। বলতে পর্যন্ত সংকোচ করেছে যেন আমরা ওকে সাহায্য করার কথা না বলি। ঈশানের এরকম কথা শুনে নিশির একটু খারাপ লাগলো। বুঝতে পারলো ঈশান অনেক বাজে পরিস্থিতির মধ্যে আছে, যার জন্য অফিসে আসাটা বন্ধ করে রেখেছে। তখন লামিয়া বলে, জানেন ম্যাম, আমি অবাক হয়ে যাচ্ছি এরকম কাণ্ড দেখে, কিন্তু কি করব, হেল্প করতে চাইলে নিবেন না। তার উপর আমার সামর্থ্য নেই ওকে এত বড় হেল্পটা করার। ঈশানের আব্বু খুব ভালো মানুষ, জানেন তো। ওদের ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আর সেই মানুষটি এরকম চিকিৎসার অভাবে মারা যাবে ভাবতে পারছি না। আমি ওর আব্বুর সাথে অনেকবার কথা বলেছি, তাই বুঝতে পেরেছি মানুষটা কতটা ভালো। নিশি চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর আর কিছু না বলে লামিয়ার কেবিন থেকে চলে আসে। নিশির বারবার মনে হতে লাগলো, এদিকে ওদিকে কত টাকা আমি উড়িয়ে দিয়েছি, আর আজকে কিছু টাকার জন্য একটা ফ্যামিলির পুরো সুখ আর শান্তিটা শেষ হয়ে যাচ্ছে। একটা মানুষ আজকে বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিছু টাকার জন্য একটা পরিবারের একই অবস্থা হয়ে গেছে। লামিয়া আগেই বলেছিল ঈশানের ফ্যামিলির অবস্থা তেমন ভালো নয়, তার উপর ছেলেটা কারো হেল্প নিতেও নারাজ। আর এতগুলো টাকা ও পাবে কোথায়? সারাটা দিন নিশি কথাগুলো ভাবলো, আর তাতেও ওর খারাপ লাগাটা বেরিয়ে থাকলো। তারপর বিকেলের দিকে আবারও নিশির মনে হতে লাগলো, আচ্ছা ঈশান এতগুলো টাকা পাবে কোথায়, আর কেই বা ওকে হেল্প করবে এতগুলো টাকা দিয়ে? ছেলেটা এখন কি করবে যদি ওর আব্বুর কিছু হয়ে যায়? তাহলে তো ওরা অনেকটাই ভেঙে পড়বে। নিশি অনেকক্ষণ ভাবলো, ওদের তো অনেক টাকা, তাহলে তো ও চাইলে ঈশানকে হেল্প করতে পারে। কথাগুলো ভেবেই নিশি তাড়াহুড়ো করে লামিয়ার কাছে আসলো। লামিয়া ওর দিকে তাকালে নিশি বলে, লামিয়া, তুমি আমায় একটু হসপিটালে নিয়ে যেতে পারবে? ঈশানের আব্বু যেখানে অ্যাডমিট। কিন্তু ম্যাম, আপনি হঠাৎ হসপিটালে যেতে চাইছেন? আমি তো বললাম যে ঈশানের আব্বু অসুস্থ। আপনি প্লিজ কোনো সিন ক্রিয়েট করবেন না। আমি ওর সাথে কথা বলে নিব। আপনি ওর স্যালারিটা কেটে রাখুন, তারপরে ওকে চাকরি থেকে বের করে দিবেন না। লামিয়া, তোমার আমাকে দেখে এটাই মনে হয় আমি সবটা জানার পরেও ঈশানের উপর এত বড় অন্যায় করব? এটা কি করে হয়? আজকে তো তোমার বাবাও অসুস্থ থাকতে পারতো, তাহলে ঈশান কি আমাকে চাকরি থেকে বের করে দিত? এখন কথা না বলে চুপচাপ আমাকে বলো তো, ঈশানের আব্বু কোনো হসপিটালে আছে? লামিয়া চুপচাপ কিছুক্ষণ নিশি ম্যামের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ও কিছু জিজ্ঞেস করার আগেই নিশি ম্যাম বলল, এখন এত কিছু বলার সময় নেই, তুমি আমাকে হসপিটালে নিয়ে চলো, আমি তারপর সবটা তোমাদের বুঝিয়ে বলবো। নিশি ম্যামের এরকম রাগের চেহারা দেখে লামিয়া আর কথা না বাড়িয়ে ওনাকে নিয়ে বেরিয়ে পড়ল। ওরা আধ ঘন্টার মধ্যেই হসপিটালে চলে আসে। তারপর ভিতরে যেতেই দেখলো ঈশান কিছুটা দূরে দাঁড়িয়ে ডক্টরের সাথে কথা বলছে। ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আর দূরে ঈশানের আম্মু আর বোন দাঁড়িয়ে আছে। লামিয়া নিশি ম্যামকে ঈশানের আম্মু আর বোনের কথা বললে নিশি এগিয়ে গেল ওদের দিকে। তারপর লামিয়া ওদের জিজ্ঞেস করে, আন্টি, আঙ্কেলের কি অবস্থা, এখন কেমন আছে উনি? লামিয়ার এমন দ্বারা কথা শুনে আম্মু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করলো। তখন নিশি বলে, আন্টি, আপনি কান্নাকাটি করবেন না,
দেখেন আঙ্কেল ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, আপনি প্লিজ কান্নাকাটি করবেন না। নিশির কথাতে আম্মু অবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর লামিয়ার দিকে তাকাতেই নিশি ওর পরিচয়টা দিল। আম্মুকে কান্না করতে দেখে নিশি ওনাদের অভয় দেওয়ার জন্য বলল, আন্টি প্লিজ এখন কান্নাকাটি করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি আঙ্কেলের সাথে একটু দেখা করে আসছি, আপনি আমাকে ওনার কাছে নিয়ে চলুন। আর আমরা আছি, দেখুন কিচ্ছু হবে না। এবার আম্মু সুইটিকে বলল ও লামিয়া আর নিশিকে নিয়ে আব্বুর কেবিনে আসে। দেখে আব্বু আচ্ছা হয়ে বসে আছে। সুইটি এসে আব্বুর সামনে দাঁড়াতেই আব্বু ওদের দিকে তাকালো। তখন লামিয়া ওনার সাথে কথা বলে। তারপরে একটা পর্যায়ে আব্বু খেয়াল করলো ওদের পাশে আর একটা মেয়েকে দেখতে পাচ্ছে, কিন্তু মেয়েটা অচেনা। তাই আব্বু জিজ্ঞেস করে, লামিয়া মামুনি, এই মেয়েটাকে? ওনাকে তো আগে কখনো দেখিনি। না আঙ্কেল, উনি আমাদের অফিসের বস। ম্যাম আপনার অসুস্থতার কথা শুনে আপনাকে দেখতে আসছে। নিশি ভদ্রতা বজায় রাখায় নিশি আব্বুকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আঙ্কেল কেমন আছেন এখন আপনি? আর মা, ভালো থাকা। দেখতে তো পারছো কি একটা অবস্থার মধ্যে আছি। অনেক চেষ্টা করছি, ছেলেটা জানো তো, কিন্তু হয়তো আমার অপারেশনটা করাতে পারবে না। আমি জানি ওর কাছে দেওয়ার মতো এতগুলো টাকা নেই, তাতে আমার কোনো আফসোস নেই। জানো তো, আমি অনেক দিন বেঁচেছি, ওদের তো আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি। আমি জানি আমার ছেলেটা কতটা ভালো, অনেক চেষ্টা করেছে। ও নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে হলেও আমার অপারেশনটা করাতো, কিন্তু আমি ওকে করতে বারণ করেছি। বলেছি আমি কষ্ট পাবো, তাই হয়তো এমনটা করিনি। আব্বুর কথা শুনে নিশির প্রচন্ড পরিমাণে খারাপ লাগলো। ও চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর লক্ষ্য করলো এত প্রেশার আর এত অসুস্থতার মাঝেও ঈশানের আব্বু হাসি মুখে ওদের সাথে কথা বলছে। নিশির বারবার মনে হচ্ছে কি অদ্ভুত মানুষের জীবন। নিশির ওদের এমন অবস্থা দেখে খারাপ লাগছে, তাই বলল, আঙ্কেল আপনি টেনশন করবেন না, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা আছেন, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, একদম টেনশন করবেন না। না মামুনি, আমি আর এখন টেনশন করি না, কারণ আমার পরিবারটাকে দেখার জন্য আমার ছেলেটা আছে। ও সবটা সামলে নেবে। তবে মেয়েটার বিয়েটা দেখে যেতে পারলে অনেক ভালো লাগতো। আচ্ছা মামুনি, তুমি আমার ছেলেটার একটু খেয়াল রেখো। ঈশানের আব্বুর এরকম দ্বারা কথা নিশি বুঝতে পারল না। আর আব্বু ভেবেছে অন্য কিছু, তাই এরকম একটা কথা বলল। তারপর নিশি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ওরা আরও কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসে। দেখলো ঈশান এখনও ডাক্তারের সাথে কথা বলছে। আব্বুর এরকম দ্বারা অবস্থা দেখে নিশির বেশ খারাপ লাগছে। তাই ও এসে ডক্টরের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, ডক্টর সাহেব, অপারেশন করতে যত টাকা লাগে আমি দেব, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি অপারেশনটা খুব শীঘ্রই শুরু করুন, আমি এখনই আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিচ্ছি। আর দেরি করবেন না, আমি ওনাকে সুস্থ দেখতে চাই। নিশির এমন দ্বারা কথাতে ঈশান অনেকটা অবাক হয়ে যায়। ওর দিকে কেমন করে তাকিয়ে রইল ও। তখন নিশি ম্যাম আবারও বলতে লাগলো, কি হলো ডক্টর সাহেব, আমার কথা কি আপনি বুঝতে পারছেন না নাকি? আমাকে আরো কিছু করতে হবে? এখন চুপচাপ না থেকে যান, অপারেশনটা শুরু করুন। ডাক্তার খুব ভালো করে নিশিকে চিনে। এত বড় লোকের মেয়ে, তাই চেনাটা স্বাভাবিক। ডক্টর মাথা নেড়ে চলে গেলে এবার ঈশান বলে, ম্যাম, আপনি এখানে? তোমার আব্বু অসুস্থ, তাই দেখতে আসলাম। তুমি তো কিছুদিন যাবত অফিসে যাচ্ছ না, তাই কারণ জানতে চাইলে লামিয়া বললো তোমার আব্বু অসুস্থ, তাই দেখতে এসেছিলাম আমি। তারপরে এসে খুব খারাপ লাগলো, ভাবলাম এত টাকা পয়সা থাকতেও আজকে একটা মানুষের জীবন এইভাবে বিপন্ন, তাই চুপ করে আর থাকতে পারলাম না। ঈশান প্লিজ টেনশন করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, আঙ্কেল একদম ঠিক হয়ে যাবে। ঈশান কথা বলতে পারলো না। বাবা অসুস্থ, তার উপর এতগুলো টাকার দরকার, তাই চুপ করে রইল ও। তখন নিশি বিষয়টা বুঝতে পেরে বলল, কি হলো, চুপ করে আছো যে, কিছু বলছো না কেন? আর কোনো কথা বলবে না? তোমার যদি এত সংকোচ থাকে তাহলে না হয় তুমি টাকাগুলো পরে আস্তে আস্তে শোধ করে দিও। মনে করো তোমায় আমি অফিস থেকেই লোন দিলাম, কেমন? ম্যাম, আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি আমাকে অনেক উপকার করলেন। জানেন, আমি ভেবেছিলাম আব্বুর এরকম অসুস্থতার জন্য নিজের কিডনি বিক্রি করে দেব। কি সব উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ, এগুলো বলতে হয় না ঈশান। দেখো তোমার আব্বু এখন ঠিক আছে আর খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, আর এগুলো বলতে হয় না। হ্যাঁ, তুমি না ওদের একমাত্র আশা ভরসা, তাহলে তোমার কিছু হয়ে গেলে ওদের কি হবে বলো? ম্যাম, আমার আব্বু আমার জন্য অনেক কষ্ট করেছে জীবনে, তাই তার ঋণ তো কখনো শোধ করতে পারবো না। ওই জন্য ভেবেছিলাম
আব্বুকে ভালো করতে গেলে হয়তো এটাই করতে হবে, কিন্তু এতগুলো টাকা পাওয়া যাবে না, তাই ভাবতে পারছি না কি করব। তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছো, এতে এত ভাবাভাবির কি আছে? দেখো, আল্লাহ কোনো না কোনোভাবে সবাইকে ব্যবস্থা করে দেয়। তেমনি না হয় আল্লাহর মর্জিতেই তোমার ফ্রেন্ড হয়ে আমি তোমার পাশে দাঁড়ালাম। কিন্তু ম্যাম আপনি। আর কোনো কিন্তু নয়। আর একটা কথা বলবে না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না ঈশান। সবসময় এত মহত্ব দেখাতে নেই। অপারেশন শুরু হলে সবাই অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করতে লাগলো। তো সন্ধ্যার মুখে অপারেশনটা শেষ হলে ডক্টর বেরিয়ে আসে। ঈশান তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে গেল। তারপর কিছু বলার আগেই নিশি বলতে শুরু করে। ডক্টর আঙ্কেল কেমন আছে? ওরা অপারেশন ঠিক মতো হয়েছে তো? ম্যাডাম, আপনি বলেছিলেন, আর সেটা সাকসেসফুল না করে আমরা কি করে আসি বলেন? উনি এখন অনেক ভালো আছেন, আপনারা টেনশন করবেন না, এখন নিশ্চিন্তে থাকতে পারেন। কালকের সকালের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে, চিন্তার কোনো কারণ নেই। থ্যাঙ্কস টু আল্লাহ। ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচালেন। নিশির কথাতে ঈশান বুঝতে পারছে ওর থেকে বেশি খুশি হয়েছে নিশি ম্যাম আব্বুর অপারেশনটা সাকসেস হওয়াতে। ম্যাম, আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই, তারপরও সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। বললাম না তোমার বাবা আমার বাবার মতো। তাহলে বারবার একই কথা কেন বলো? পরিবারের পাশে থাকো কেমন? আমি কালকে এসে আঙ্কেলকে দেখে যাবো। আর শোনো, আঙ্কেল অসুস্থ যতদিন, ততদিন তোমায় অফিসে যেতে হবে না। কিন্তু ম্যাম, এমনিতেই তো কিছুদিন অফিস যায়নি, তার উপর এখনও যদি বন্ধ রাখি তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। তুমি সবসময় এত বেশি কথা কেন বলো? আর ভয় পেও না, তোমার বেতন কেটে রাখবো না। আন্টি আর ছোট আপু, আমি এখন যাই। থাকো কেমন? আব্বুর খেয়াল রেখো কেমন? তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। তুমি না থাকলে আজকে আব্বুকে আমরা হয়তো এরকম সুস্থ অবস্থায় পেতাম না। পাগলি আপু, কি বলো এইসব? আমি আমার কর্তব্য পালন করলাম। তাছাড়া আমার জায়গায় ঈশান থাকলে কি আমাকে মানে হেল্প করতো না বলো? অবশ্যই করতো। এখন থাকো তোমরা, আমি কালকে আসবো আবার কেমন? নিশি কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আর লামিয়ার একটা কথা বারবার ম্যামকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। নিশি ম্যাম এত কিছু ঈশানের জন্য কেন করছে? তাহলে কি ম্যাম ঈশানকে ভালোবাসে? কথাটা ভাবতেই লামিয়ার মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে। ম্যাম বিষয়টা দেখে জিজ্ঞেস করে। কি হলো, তুমি হাসছো কেন? না মানে ম্যাম, একটা কথা ভাবছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি করো? এতে আবার জিজ্ঞেস করার কি আছে? আচ্ছা, তোমরা কি ভাবো বলো তো? আমি কি অনেক রাগী? তোমরা কিছু জিজ্ঞেস করলে আমি কি রেগে যাবো সবসময়? না মানে ম্যাম, আপনি যদি হুটহাট করে রেগে যান ওই জন্যই বলে নিলাম। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। বলছিলাম কি ম্যাডাম, আপনি ঈশানের জন্য এত কিছু করছেন, তাতে আমার মনে হচ্ছে আপনার ভেতরে অন্য কিছু চলছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনি ঈশানের জন্য এত কিছু কেন করতেছেন? তাহলে কি আমার ধারণাটাই সত্যি? আজীব, একটা মানুষ অসুস্থ, তার জন্য কি এইটুকু হেল্প করতে পারবো না? আর টাকা পয়সা দিয়ে কি হবে যদি সেটা কাজেই না লাগে? অনেক টাকা পয়সা তো নষ্ট করেছি। যখন দেশের বাইরে ছিলাম তখন অনেক টাকা আমি এদিক সেদিক নষ্ট করেছি। কিন্তু আজকে যখন ভাবলাম একটা মানুষ টাকার অভাবে চিকিৎসাহীনতায় ভুগবে, মারা যাবে, তখন আর খুব খারাপ লাগলো আমার। ওর আব্বুর জায়গায় তো আমার আব্বুও থাকতে পারতো, তাই না? তখন কি করতাম? সবটা ভেবে বিবেচনা করে আমি আর নিজেকে পিছিয়ে রাখতে পারিনি। আচ্ছা, তুমি কি ভাবছো? তোমার ধারণাটা কি হতে পারে বলো তো আমায়? না মানে আসলে ম্যাম, আপনি হয়তো রাগ করবেন, তাই বিষয়টা না বলাই ভালো। পেটের কথা পেটে না রেখে মুখ দিয়ে বের করে দাও। বলো কি বলতে চাও? আর তুমি কি ভাবো সবসময় আমি রাগ অভিমান দেখাই? দেখো, মুড খারাপ থাকলে ভালো কথা শুনেও না, রাগ হয়ে যায় তখন, তাই রাগ দেখাই। এখন বলো কি বলবে। ম্যাম, আমার কিন্তু মনে হচ্ছে না আপনি শুধু ওকে ফ্রেন্ড ভেবে মানুষের দায়িত্ব পালন করছেন। না, আমার মনে হয় আপনি ওকে পছন্দ করেন কিংবা ভালোবাসেন। প্লিজ রাগ করবেন না, আমার মনে হলো তাই বললাম। আমি এর আগেও অনেকবার খেয়াল করে দেখেছি আপনি ওর প্রতি একটু বেশি কেয়ারিং দেখান, তাছাড়া ওকে একটু বেশি ভালোবাসা দেখান। এটা শুধু ফ্রেন্ডশিপের ভালোবাসা হতে পারে না, এটা আমার কাছে অন্য কিছু বলে মনে হয়। তোমার চিন্তাধারা এরকম কেন বলো তো? তাছাড়া তুমি দেখতে পাও না ওর আর আমার লেভেল কি এক নাকি? ওর সাথে আমার কি করে যায় বলো তো?
নিশি ম্যামের এমন দ্বারা কথা শুনে লামিয়ার মুখটা চুপসে গেল। ওর খুব খারাপ লাগলো এটা ভেবেই যে ম্যাম ঈশানকে মন থেকে পছন্দ করে, যার জন্য ওর প্রতি কেয়ারিং দেখায়, কিন্তু সেটা শুধু এই লেভেল আর টাকা পয়সার জন্য দূরে সরিয়ে রাখতে চাইছে। তাই লামিয়া বলে, ঠিকই বলেছেন ম্যাম, লেভেল দেখিয়ে ভালোবাসা হয় আর আপনার কাছে সেটা কমন বিষয়। ঠিকই বলেছেন, ও লেভেলের সাথে আপনার কখনো যায় না। আপনি আসলে অনেক বুদ্ধিমান যে লেভেল দেখে দেখে কাউকে ভালোবাসেন। নিশি কিছু বলতে গিয়েও বলতে পারলো না। তারপর আবারও ভাবতে লাগলো, তাহলে কি সত্যি আমি ঈশানকে পছন্দ করি? নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছি। তা আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কেন এরকম ভাবছি। তাহলে কি লামিয়ার কথাটাই সত্যি, আমি ভালোবাসি ওকে? সেদিন সারাটা রাত নিশি ভাবলো ও কি জন্য হুটহাট করে ঈশানের পাশে দাঁড়ালো, ওর জন্য এত কিছু করলো। তার উপর সেদিনের পর থেকে যেদিন ঈশানের সাথে সিনক্রেট করেছিল, অন্য মেয়েগুলোর সাথে কথা বলতে বারণ করেছিল, সেই দিন থেকে নিশি ওকে নিয়ে একটু বেশি ভাবে। সব সময় ওর প্রতি কেয়ারিং দেখায়। ঈশানকে কারোর সাথে মেলামেশা করতে দেখতে পারে না, বিশেষ করে অফিসের মেয়ে কলিগুলোর সাথে তো নয়। মেয়েগুলোর সাথে দেখলেই একদম তেলে বেগুনে জ্বলে যায় ও। বুঝতে পারছি না এমন কেন হচ্ছে। এই প্রথমবার লাইফে এরকম অদ্ভুত কিছু ফিল হচ্ছে। তাহলে কি আমি সত্যি ঈশানকে পছন্দ করি? নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি? না না, সেটা কি করে হয়? ও কোথায় আর আমি কোথায়? তাছাড়া আমি ওকে ভালোবাসি না, তাহলে এসব কেন ভাবছি? আর লামিয়া বারবার যে বোঝাচ্ছে, আমার তো মনে হচ্ছে ওর কথাটা ঠিক না, মানে ঠিক না হয়ে যায় আবার। এটা কি করে হয়? আমি ওর সাথে কখনো থাকতে পারবো না। ও গরিব ঘরে ছেলে, ওর সাথে গিয়ে আমি কি করে থাকবো? আর আব্বু কি এটা মেনে নিবে কখনো? কখনোই মানবে না। ধুর, এসব কি ভাবছি আমি? সারাটা রাত নিশি তেমনভাবে আর ঘুমাতে পারলো না। ভোর রাতের দিকে একটু ঘুমাতেই পরদিন ঘুম থেকে উঠতে লেট হয়। তারপর ফ্রেশ হতেই দেখলো অফিস টাইম প্রায় আধ ঘন্টা দেরি হয়ে গেছে। নিশি আর অফিসে গেল না। ভাবলো কালকে ঈশানের আব্বুকে কালকেও এই অবস্থাতে রেখে আসছে, আজকে গিয়ে একবার দেখা করে আসা ওর কর্তব্য। নিশি কথাগুলো ভেবে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। তারপর যাওয়ার সময় ঈশানের আব্বুর জন্য কিছু ফলমূল নিয়ে নিল। নিশিকে হসপিটালে আসতে দেখে ঈশানের আম্মু আর বোন অনেকটা অবাক হয়ে যায়। তখন ঈশান ওনার সামনে এসে দাঁড়াতে নিশি বলে, কেমন আছো? আর আঙ্কেল কেমন আছে এখন? জি ম্যাম, ভালো আছি। আর আব্বু ভালো আছে, একটু আগেই জ্ঞান ফিরেছে, এখন সবার সাথে কথা বলছে। আপনাকে দেখতে চাইছিলাম আর আপনি তার মধ্যে আসলেন। কি বলো তাই? আচ্ছা, আমি আঙ্কেলের সাথে একটু দেখা করতে পারবো? ম্যাম, আপনি এমন করে বলবেন না প্লিজ। আপনি আমাদের এত বড় উপকার করেছেন, সেটা সারা জীবন মনে থাকবে। আর আপনি এমন করে বলতেছেন, প্লিজ আপনি ভেতরে চলুন। নিশি কেবিনের ভেতরে আসলে ঈশানের আব্বু ওকে দেখিয়ে উঠে বসার চেষ্টা করলে তখন ম্যাম তাড়াহুড়ো করে গিয়ে ঈশানের আব্বুকে উঠে বসতে সাহায্য করে। আঙ্কেল উঠবেন না, আপনি শুয়ে থাকুন। আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম। আমি আপনার সামনে বসছি, কিছু বলার থাকলে বলেন, আমি শুনছি। আব্বু নিশির দিকে একটা হাত এগিয়ে দিলে নিশি আব্বুর একটা হাত ধরল। আব্বু নিশির হাত দুই হাতের মুঠোয় নিয়ে বলে, মামুনি, তোমার এই ঋণ যে আমি কি করে শোধ করব জানি না। আমি জানতাম আমার ছেলের সাধ্য নেই আমাকে অপারেশনটা করাবে, কারণ ও অনেক কষ্টে চাকরিটা পেয়েছে আর ওইটুকু চাকরিটার মাধ্যমে পুরো সংসার চালাতে পারে। তার উপর বোনের পড়ালেখার খরচ আর আমার মেডিসিন কিনতে কিনতেই সব শেষ হয়ে যেত। আমি জানতাম ওর টাকাগুলো জোগাড় করতে পারবে না, তারপরেও নিজের সাধ্য মতো চেষ্টা করতেছিল। কিন্তু উপরওয়ালা হয়তো তোমার মাধ্যমে আমার অসুস্থতা দূর করে দিয়েছে, তার জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। ছি ছি আঙ্কেল, আপনি এসব কি বলছেন? দেখুন, আপনি আমার বাবার মতো। আমার জায়গায় আজকে অন্য কেউ যদি থাকতো আর আপনার জায়গায় যদি আমার বাবা থাকতো, তাহলে কি ঈশান আমায় হেল্প করতো না বলুন? তাই এসব বলে আমায় আর লজ্জা দেবে না প্লিজ। আমি আপনার থেকে আপন ভেবেই সবটা করেছি। ম্যামের এমন ধারা কথাতে ঈশান অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইল। এর মাঝে লামিয়া এসে দেখল নিশি ম্যাডামের ঈশানের আব্বুর সাথে কথা বলছে হেসে হেসে। নিশি বারবার খেয়াল করছে এত অসুস্থতার মাঝেও ঈশানের আব্বু সবার সাথে হেসে কথা বলছে। তো নিশি বেশিক্ষণ ঈশানের আব্বুর সাথে কথা বলল না, তাতে বুঝতে পারলো মানুষটা বেশ সহজ সরল। তো দুপুর গড়িয়ে গেলে নিশি ঈশানের আব্বুর থেকে বিদায় নিয়ে চলে আসতে গেলে
ঈশান নিশিকে খেয়ে যেতে বলে। এখন খাওয়ার সময় নেই, পরে কোনো সময় তোমার বাসায় গিয়ে খাবো। আঙ্কেল সুস্থ হোক, একদিন বাসায় ইনভাইট করো, তখন খাবো। আর শোনো, তুমি আঙ্কেলের খেয়াল রেখো। ম্যাম কি যে বলেন না, আব্বু সুস্থ হলে আপনাদের বাসায় ডাকবো। আর আমার বিয়ে, সেটা নিয়ে না ভাবাই ভালো। কেন তোমার বিয়ে নিয়ে ভাববো না কেন? নাকি তোমার বিয়ে করার ইচ্ছে নেই? সারা জীবন চিরকুমার হয়ে থাকবে? না ম্যাম, তেমন কিছু না, কিন্তু আমার মধ্যে একটা গরিব ঘরের ছেলেকে কে বিয়ে করবে? তাই আমি ওসব নিয়ে ভাবি না। কেন কখনো কাউকে পছন্দ করনি, কিংবা কারো প্রেমে পড়নি? ম্যাম, যেখানে পরিবারের চিন্তা করতে করতে নিজের লাইফটা শেষ, সেখানে আর অন্য কাউকে নিয়ে চিন্তা করার সময়টা আমার মতো ছেলে পেয়ে ওঠে না। তাই এগুলো নিয়ে কখনো ভাবা হয়ে ওঠেনি। থাক এসব কথা, চলুন আপনাকে একটু এগিয়ে দিই। না না, যেতে হবে না, আমি গাড়ি নিয়ে আসছি, চলে যেতে পারবো আমি। এসে চলে যাওয়ার সময় ওকে অফিসে যেতে বারণ করলো। তো আরও 7টা দিন আব্বুকে হস্টেলে থাকতে হলো। আর হসপিটালের যাবতীয় খরচগুলো জোরপূর্বক নিশি বহন করলো। ঈশান বারণ করেছিল নিশিকে, তারপরও ও শোনেনি। উল্টো ঈশানের কাছ থেকে কোনো টাকা পয়সা হসপিটাল কর্তৃপক্ষকে নিতে বারণ করেছে। আর এই কয়েকটা দিনে নিশি প্রত্যেক দিন একবার করে হলেও ঈশানের আব্বুকে দেখে গেছে। আর প্রতিবার ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছে মানুষগুলো কত ভালো, সহজ সরল। নিশি ওদেরকে খুব সহজে আপন করে নিয়েছে। তো 7ম দিনের মাথায় বিকালের দিকে আব্বুকে রিলিজ করে দেওয়া হয়। ঈশানের কয়েকটা ফ্রেন্ড মিলে আব্বুকে বাসায় নিয়ে আসে। তারপর ঈশান আব্বুকে রুমে শুইয়ে দিয়ে কিছুক্ষণ কথা বলে চলে আসতে গেলে তখন আব্বু ওর একটা হাত ধরে ফেলে। তখন ঈশান একটা হাসি দিয়ে বলে, কি হলো, আটকে দিলেছে? কিছু বলবে আব্বু? বাবা একটু বস আমার পাশে, আমার না তোকে কিছু বলার আছে। হ্যাঁ বলো, কি বলবে? আব্বু উঠে বসার চেষ্টা করলে ঈশান আব্বুকে বসিয়ে দিল। তখন আব্বু ওর একটা হাত 2 হাতের মুঠোয় নিতে ঈশান বুঝতে পারল আব্বু ওর কাছে কিছু আবদার করবে। তাই ঈশান একটু হেসে বলল, আব্বু, আমি বুঝতে পারছি তোমার কিছু বলার আছে, বলো কি বলবে। এরকম আবদার করে বলার কিছু নেই, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। বাবারে, আজকে আমি তোর কাছে কিছু চাইবো, তুই কি আমাকে দিবি বল? আব্বু, আমি তো বললামই, আমার সাধ্যের মধ্যে হলে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। এখন বলো আমাকে কি করতে হবে? বাবা, আমার না ওই মেয়েটা প্রচণ্ড পরিমাণ পছন্দ তোর বউ হিসাবে। তাই বলছিলাম কি তুই ওকে আমার ঘরের মেয়ে হিসাবে এনে দিবি? আব্বুর কথাতে ঈশান একটু হতভম্ব হয়ে গেল আর ভাবলো আব্বু কার কথা বলছে। তাই ও বলতে লাগলো, আব্বু, তুমি কার কথা বলতেছো? লামিয়ার কথা তো? হ্যাঁ, অনেক মিষ্টি মেয়ে, কিন্তু আব্বু আমি ওকে ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবি না। তার উপর তুমি যেটা মেন করতেছো সেটা কখনো সম্ভব না। না রে বাবা, আমি লামিয়ার কথা বলতেছি না। আমি নিজেও জানি না লামিয়ার অন্য জায়গায় সম্পর্ক আছে, ওর বিয়েটা ঠিক হয়ে আছে। আমি নিশি মাউনের কথা বলেছি, মেয়েটা ভারী মিষ্টি। বল না তুই এনে দিবি ওকে আমার ছেলের বউ করে? আমি মেয়েটাকে বড্ড পছন্দ করেছি আমার ছেলের বউ হিসাবে। ও আমার ছেলেটাকে অনেক ভালো রাখবে। এনে দিবি বাবা আমার ছেলের বউ করে ওই মিষ্টি মেয়েটাকে? আব্বু, তুমি সব কি বলতেছ? এটা কখনো সম্ভব না। আব্বু, ম্যাম দয়া করে আমাদেরকে এত বড় একটা উপকার করেছেন, আর আমরা যদি সেই দয়ার বিপরীতে ওনার কাছে আবার কিছু আবদার করি, তার উপরে যদি ওনাকেই চেয়ে বসি, তাহলে সেটা অনেক বড় অন্যায় হবে, যার জন্য আমরা ওনার কাছে ছোট হয়ে যাব। তুমি প্লিজ এমন কিছু আবদার করো না। উনি আমার অফিসের বস, এটা কখনো হয় না আব্বু। কেন হয় না? মেয়েটা দেখতে তো ভারী মিষ্টি। আমার তো ওকে তোর বউ হিসাবে অনেক পছন্দ। তাছাড়াও যে তোকে ভালোবাসে সেটা তুই বুঝতে পারছিস না? হ্যাঁ আব্বু, অনেক মিষ্টি, কিন্তু আমি ওনার যোগ্য হওয়াতেও দূর। ওনার পায়ের নখের যোগ্য না। তাছাড়া উনি বড় লোকের মেয়ে, এসব ভালোবাসা ওনার কাছে শোভা পায় না। উনি দয়া করেছে আমাদের উপর, এসব কিছু নাও। আমার তো মনে হয় ও তোকে ভালোবাসে। যদি ভালো নাই বাসতো তাহলে আমাদের এত খেয়াল রাখতো বলো? মানুষ তাদেরই খেয়াল রাখে যাদের তারা ভালোবাসে। আর ও যদি তাই না করতো হয় তাহলে এতগুলো টাকা দিয়ে কখনো আমাদের সাহায্য করতো বল? এগুলো ভালোবাসা থেকে হয় বাবা, তুই একটু বোঝার চেষ্টা কর। ওকে এনে দে না ঘরের বউ করে, আমি ওর সাথে কথা বলবো। প্লিজ আব্বু, পাগলামি করো না। দেখো, এসব যদি বলি তাহলে ম্যাম আমাকে ভুল বুঝবে, ভাববে সেদিন উপকারের প্রতিদান হিসেবে
আমরা ওনাকে এভাবে একটা বাজে পরিস্থিতির মুখে ফেলেছে। প্লিজ তুমি আর এসব কিছু বলো না। আচ্ছা তুমি বলো, আমি তোমার পছন্দে বিয়ে করে নেব, তারপরও অন্তত এসব কথা বলো না, কারণ উনি কখনো আমাকে ভালোবাসবেন না কিংবা এই সম্পর্কে রাজি হবেন না। আমি পারবো না ওনাকে এখানে এনে ভালো রাখতে, না পারবো ওনার সাথে সম্পর্কে জড়াতে। আর আব্বুর সম্পর্ক কি উনি দুদিন আগেও আমাকে সহ্য করতে পারেনি। আব্বুকে ঈশান এক গাদা কথা বলে বুঝিয়ে দিল, আর আব্বু চুপচাপ রইল। ঈশান বুঝতে পারল আব্বুর মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। যে সম্পর্কের কোনো মানেই নেই, যে সম্পর্ক ভিত্তিহীন, যেটা নিয়ে ভাবাটাও অন্যায়, সেটা নিয়ে আর যাই হোক ভাবতে চায় না ও। এভাবে আরও 5-6টা দিন যেতে আব্বু অনেকটা সুস্থ হয়ে ওঠে। আর তাতে ঈশান আবারও অফিসে যেতে শুরু করে। অফিসে দেখে নিশি ওকে কেবিনে যেতে বলল। ঈশান আসতে নিশি ম্যাম ওকে বসতে বলল। জি ম্যাম, আমাকে বলছেন? তুমি ছাড়া এখানে অন্য কাউকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কাকে বলবো বলো তো? ঈশান বসতে নিশি পিয়নকে ডেকে 2 কাপ কফি আনতে বলে, যার জন্য ঈশান একটু অবাক হয়, কারণ এমনটা কখনোই হয়নি। আসলে নিশি অনেকটা রাগী, তার উপর সবসময় ওর সাথে রাগারাগি করে, তাই কখনো কেবিনে ডেকে এনে চা কফির অফার করেনি। তো ঈশান বলো, তোমার আব্বু এখন কেমন আছে? সব ঠিকঠাক আছে তো? জি ম্যাম, অনেক ভালো আছে, আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। তোমার আব্বু ঠিক হয়ে গেলে অন্তত একটা দিন আমাদেরকে ইনভাইট করে নিয়ে খাওয়াতে তো পারতে। আমি তো ভেবেছিলাম তোমার আম্মুর হাতের রান্না খাবো। আসলে কখনো আম্মুর হাতের রান্নাটা খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি তো আমার, তাই তোমার আম্মুর হাতের রান্নাটা খাবো ভেবেছিলাম। কিন্তু তুমি তো এত বেশি ব্যস্ত, আর বাসায় নিয়ে যেতেও তো ভয় পাও, যার জন্য ইনভাইট পর্যন্ত করছো না। কি যে বলেন না ম্যাম, আপনার কি আমাদের ওই অসামান্য খাবারগুলো আপনার গলা দিয়ে নামবে? সবসময় নিজেকে এত ছোট কেন ভাবো? আমি বলছি না এত ছোট ভাববে না নিজেকে। তাছাড়া এইসব কি উল্টাপাল্টা কথা বলো, আর কখনো বলবে না এমন। তোমার ইচ্ছে নেই সেটা তুমি সরাসরি বলেই দিতে পারো। সরি সরি, আর কখনো বলবো না। আচ্ছা ঠিক আছে, আপনি সামনের সপ্তাহে আমাদের বাসায় আসবেন প্লিজ। আমি আপনাকে আমার বাসায় আসার জন্য অনুরোধ করছি, তাতে আমি অনেক খুশি হব। হ্যাঁ, এখন যেচে ইনভাইট নিলাম তো এই জন্যই বলছো। আসলে কি বলেন তো, আপুর শরীরটা খারাপ তো, এই জন্য ভেবেছিলাম আর একটু ঠিক হলে তখন আপনাকে ডাকবো। ঠিক আছে, আমি তো কাজের জন্য আঙ্কেলকে দেখতে যেতে পারছি না, সামনের সপ্তাহে গিয়ে দেখে আসবো। ঈশান নিশির সাথে আজকে অনেকক্ষণ যাবৎ কথা বলল, আর ঈশান খেয়াল করলো ম্যাম কথা বলার সময় ওনার অবাধ্য চুলগুলো বারবার কানের পাশে গুজে দিচ্ছে, আর কেমন যেন ঈশানের চোখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। ঈশান ওনার এমন চাহনিটা কিছু বুঝতে পারলো না, তারপরেও শুধু অফিসের বস, হয়তো কোনো কারণে এরকম করছে, সেটা ভেবেই এড়িয়ে আসলো। তো ঈশান কয়েকটা দিন যাবৎ খেয়াল করছে আব্বুর অপারেশন হওয়ার পর থেকে ম্যাম কেমন ঈশানের সাথে তেমনভাবে মিসবিহেভ করা তো দূরে থাক, একটু রাগিয়ে করেও কথা বলে না। ঈশান বুঝতে পারছে না ম্যামের এমন বিহেভ চেঞ্জ হওয়ার কারণ কি। তো ছুটির দিন ঈশান ম্যামকে বলে গিয়েছে পরদিন বাসায় যেতে, আর নিজেও প্রিপারেশন নিয়ে ঈশানের বাসায় চলে যায়। তারপর কলিং বেল দিতে ঈশানের বোন দরজা খুলে দেয়। তারপর ওকে দেখে একটু মুচকি হাসে, তখন সুইটি বলতে শুরু করে, আরে ম্যাডাম, আপনি আসুন, ভিতরে আসুন। ম্যাডাম কথাটা শুনে নিশির মুখটা কালো হয়ে গেল। তখন ও বলল, আচ্ছা সুইটি আপু, আমি তো তোমার আপুর মতো, আর তুমি আমাকে আপু না বলে তোমার ভাইয়ের মতো সেম ম্যাম বলেই ডাকলে। কেন ম্যাডাম? ম্যাডাম কথাটা তো খারাপ না, তাই না? তোমার ভাইয়ার আমি অফিসে বস, আর তোমাদের বাসায় আছি। আমি তোমার বস নই যে ম্যাম বলে ডাকবে। এখানে তুমি আমাকে অন্তত এরকম করে রেখো না, এগুলো আমার ভালো লাগে না। আর তোমার মতো একটা মিষ্টি আপুর মুখ থেকে এসব শুনতে তো একটুও ভালো লাগবে না। তুমি চাইলে আমায় তুমি করে ডাকতে পারো, আর আমার নাম ধরেও বলতে পারো। না না, এটা কি করে হয়? তাছাড়া আমি যদি আপনাকে এমন করে ডাকি তাহলে ভাইয়া শুনতে পেলে অনেক রাগারাগি করবে। তোমার ভাইয়া কিছুই বলবে না, তোমাকে বলছি না তুমি এখন থেকে আমাকে আপু বলে ডাকবে। এর মাঝে ঈশান এসে দেখলো নিশি ম্যাম দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর সুইটি ওনার সাথে কথা বলছে। ঈশানকে ম্যামকে ভেতরে আসতে বললে ম্যাম ভেতরে আসলো, আর ঈশানের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। তারপর ঈশান ওনাকে নিয়ে আব্বুর রুমে আসে। নিশি গিয়ে আব্বুর সামনে বসলো আর ভালো মতো জিজ্ঞেস করলো, আর আব্বু হেসেই কথা বলতে লাগলো। আব্বুর বারবার নিশিকে দেখলে মনে হয় ছেলের বউ করে নিতে, কারণ ভারী মিষ্টি মেয়ে, সবসময় কেমন আঙ্কেল আঙ্কেল করে পাগল করে রাখে। তো একটু পর সুইটি আর আম্মু নিসি ম্যাডামের জন্য নাস্তা নিয়ে আসে।
তখন ম্যাডাম বলতে শুরু করে। আন্টি এসবের কি দরকার ছিল? আপনারা শুধু শুধুই কষ্ট করছেন। মামনি, তুমি প্রথমবার আমাদের বাসায় আসলে, আর সামান্য এটুকু না করলে হয় বলো? আচ্ছা, তুমি দুপুরে কি খাবে সেটা বলো। শুনেছি মায়ের হাতের খাবার নাকি অনেক সুস্বাদু হয়। তাই আন্টি আপনি আমাকে যেটা রান্না করে খাওয়াবেন আমি সেটাই খেতে ভালো লাগবে আমার। নিশির কথাতে আম্মু হেসে চলে যায় আর নিশি আব্বুর সাথে আড্ডা দিতে লাগে। তখন নিশি সুইটিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আপু তুমি সবসময় কেন এইভাবে দূরে দাঁড়িয়ে থাকো? তোমাকে কিছু বলেছি আমি যে তুমি আমার কাছ থেকে দূরে থাকবে, কাছে আসবে না আমার? নাকি আমার থেকে সবসময় দূরেই থাকবে? ম্যাডামের এমন দ্বারা কথাতে সুইটি একটু লজ্জা পায়, এগিয়ে এসে ওনাদের কাছে বসে। তারপর আম্মুর রান্না হয়ে গেলে আম্মু সবাইকে খাবারের জন্য ডাকে। আম্মু এখন আগের থেকে সুস্থ, তাই হাঁটাচলা করতে পারে, কিন্তু ঈশান আব্বুকে তেমন হাঁটতেই দেয় না। তো সবাইকে খাবার টেবিলে বসলো, আর নিচে খাবার টেবিলে অনেকগুলো আইটেম দেখে তো পুরাই অবাক হয়ে যায়, কারণ পুরো টেবিল ভর্তি অনেক অনেক আইটেম দিয়ে, যেটা দেখে নিশি বলতে লাগে, ওয়াও আন্টি, এতগুলো খাবার কখন রান্না করলেন? এত এই সময়ের মধ্যেই কেন মামনি? কি বলেন, এত অল্প সময়ের মধ্যে এত রান্না কি করে পসিবল? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। তাছাড়া তুমি আমাদের বাড়ির মেহমান, তোমার জন্য তো কিছু একটা করতে হবে, তাই না? প্রথমবার এলে। মামনি, তুমি খাওয়া শুরু করো, খেয়ে দেখো এই গরিবের ঘরের রান্নাটা কেমন হয়েছে। আন্টি আমি কিন্তু এবার রাগ করব, আর এখন এখান থেকে চলে যাব। তোমাদের বলেছি না এইসব কথা কখনো বলবে না। আমাকে বলো, মানুষের গায়ে কি লেখা থাকে গরিবকে আর বড়লোককে? মানুষের ব্যবহারে সেটা পরিচয় পায়। তোমরা এখন এমন আছো, সামনে তোমাদের পরিস্থিতি আরো ভালোও হতে পারে, তাই না? তাই এসব কথা আর কখনোই বলবে না। তাহলে আমি আর কখনো তোমাদের সাথে দেখা করতে আসবো না, আর কষ্ট পাবো অনেক। না না মামনি, আর কখনো এমন বলবো না। তুমি খাওয়া শুরু করো। নিশি সবার সাথে খাবারগুলো বেশ মজা করে খেলো, কারণ রান্নাটা প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে ওর। নিশির মনে হচ্ছিল গলা অবধি খাবার উঠে এসেছে, জীবনে কখনো এত বেশি খাবার খায়নি ও। অন্যদিকে আম্মু নিশির মুখের দিকে তাকিয়ে রইল, আর নিশি একটু মুচকি হাসলো। তখন আম্মু জিজ্ঞেস করলো, মামনি, খাবারগুলো মনে হচ্ছে তোমার ভালো লাগেনি, তাই না? আন্টি তুমি এসব কি বলছো? প্রচন্ড পরিমাণ সুন্দর হয়েছে, এত মজার খাবার আমি তো জীবনেও খাইনি কখনো। আমার মনে হয় না শেষ কবে আমি এত বেশি খাবার খেয়েছি, যার জন্য আমাকে এত বেশি খাবার টেস্ট হয়েছে যে আমি এত বেশি খেয়ে ফেলেছি। নিশি আরও কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আজকে সারাটা দিন ওর অনেক সুন্দর কেটেছে। নিশি ভাবতেই পারছে না মধ্যবিত্ত ফ্যামিলি এত সুখী আছে, যার জন্য নিশি বলে, জানতাম না এরা এত সুন্দর জীবন যাপন করে। হ্যাঁ হয়তো আমাদের মতো এত বড় লোক নয়, কিন্তু যেটুকু ওদের আছে হয়তো সেটুকু নিয়েই খুশি। তাছাড়া মানুষগুলো কত ভালো, কত সুন্দর করে কথা বললো। মন মানসিকতা, আচার ব্যবহার সবই সুন্দর। এমন একটা ঘরের বউ হয়ে যে আসবে সে আসলেই সৌভাগ্যবতী হবে। নিশি কথাগুলো ভেবে নিজে নিজেই হাসতে লাগে। ওর এটা ভেবেই লজ্জা লাগছে যে সারাটা দিন একটা পরিবারের সাথে কাটিয়ে আসলো, কিন্তু সেখানে নিশির না ছিল ওদের সাথে তেমন পরিচয়, ওদের সাথে কোনো সম্পর্ক। এমন কিছুর জন্য নিশির জন্য একটু সংকোচ প্রথমে লাগলো ঠিকই, কিন্তু পরিবারের সাথে যে কয়েকদিন সময় দিয়েছে নিজেকে অনেক হ্যাপি বলে মনে হয়েছে। নিশির আব্বু আম্মুর আছে, কিন্তু তারা ওকে সময় দিতে পারে না। এর জন্য নিশি মাঝে মধ্যে অনেক বেশি আফসোস করে। তো এভাবে পুরো 15টা দিন কেটে গেল। এর মাঝে নিশি আরও বেশি ঈশানের ওপর অধিকার খাটাতে শুরু করে, আর সেটা কেন করে ও নিজেও জানে না, কিন্তু অনেক বেশি ভালো লাগে নিশির সবসময় ঈশানকে চোখে চোখে রাখতে। তো নিশি প্রতিদিনের মতো আজকেও কেবিনে খেয়াল করছিল ঈশান বেশ মনোযোগ দিয়ে কাজ করছে। এর মাঝে নতুন একটা মেয়ে কলিগ এসে ওর সাথে কথা বলতে শুরু করে। ঈশান মেয়েটার সাথে বেশ হাসাহাসি করে কথা বলছিল, আর এমন কিছু দেখে নিশির প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল। তারপর মেয়েটা যেতে নিশি ঈশানকে কল করে কেবিনে ডাকে। ঈশান অনুমতি নিয়ে ভেতরে আসতেই খেয়াল করে যে ম্যাডামের চোখটা লাল হয়ে আছে। ঈশান তাড়াহুড়ো করে এসে ওনার সামনে দাঁড়াতেই দেখে ম্যাডামের চোখ দিয়ে দুপোটা অশ্রু গড়িয়ে পড়ল। তখন ও বলল, এ কি ম্যাম, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আমাকে বলেন, আমি সবটা সলভ করে দিচ্ছি। প্লিজ কান্না করবেন না। দেখেন আপনার চোখে না পানি মানায় না। প্লিজ কান্নাকাটি করবেন না। আমি অনেক বাজে কাজ করে ফেলেছি জীবনে, যার জন্য এরকম কষ্ট পেতে হয় সব সময় আমায়। কি বলছেন ম্যাম?
আপনি যখন বাজে কাজ করতে পারেন না, কি হচ্ছে আমাকে বলেন, আমি সবটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তারপরও কান্নাকাটি করবেন না প্লিজ। তোমাকে যে কাজটা বারবার করতে বারণ করি, তুমি সেই কাজটাই তত বেশি কেন করো ঈশান? ম্যাম, আমি আবার কি করলাম? একটু আগে একটা মেয়ের সাথে এত হাসাহাসি কেন করছিলে বলো? ম্যাম, এটা তো আপনার অফিসের কলিগ, ও একটু কাজের কথা জিজ্ঞেস করছিল, আমি সেটা ওকে বলে দিলাম আর বুঝিয়ে দিলাম, আর আপনি আমাকে সন্দেহ করেন। ঈশান, আমি না তোমায় বোঝাতেই পারি না কেন এমনটা করি। তোমাকে তোমাকে যদি আমি বোঝাতে পারতাম, তাহলে হয়তো আর এরকম ভাবে কষ্ট দিতে পারতে না তুমি আমায়। নিশির কথাতে ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, আর ম্যাম ওকে এক গাদা কথা শুনিয়ে দিল, যার জন্য ঈশানের মনটা খারাপ হয়ে যায়। আর ম্যাম বিষয়টা বুঝতে পেরে বলে, মন খারাপ করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার কোনো কথাই শুনবে না, তখন তোমার যা ইচ্ছে করো। একটা কথা মনে রেখো, আমি আর এখান থেকে তোমাকে কোনো কাজে বারণ করব না এখন, আর করতেও বলবো না আমি। ম্যাম, কিন্তু আপনি। আর কোনো কিন্তু নয়, আমি তো বলেছি আমি আর কোনো কিছুতে তোমায় জিজ্ঞেস করব না, আর বারণও করবো না। এখন যাও এখান থেকে, আমায় একা থাকতে দাও। ম্যামের এসব কথার মানে ঈশান বুঝতে পারল না, কিন্তু মনে হয় কোনো একটা কারণে ম্যাম কষ্ট পাচ্ছে। এই ঘটনার পর ম্যাম আর কেন জানি ঈশানকে কোনো কাজে বারণ করতো না। ও কোনো মেয়ে কলিগের সাথে আড্ডা দিলেও তাতে রেগে দেখাতো না। কিন্তু বিপত্তি ঘটল 1 মাস যেতে না যেতে। ঈশান অফিসে বসে কাজ করছে, এর মাঝে ওর কলেজ লাইফের একটা ফ্রেন্ড কল করলো। তখন রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কে? চিনতে পারলাম না তো। তা চিনতে পারবেন কেন? দেশের বাইরে গিয়েছি বলে আপনি আমাকে একদম বর করে দিয়েছেন না? আপনার বেস্ট ফ্রেন্ড বলতে যে কেউ ছিল, সেটাও আপনি ভুলে গিয়েছেন। জান্নাতের এমন দ্বারা কথা শুনে ঈশান বুঝতে পারলো এটাও সেই ফ্রেন্ড যে কিনা সবসময় ওকে হেল্প করতে চাইতো আর পাশে দাঁড়াতে চাইতো। আরে জান্নাত, তুই? কি খবর তোর? আর তুই কোথায় এখন? এটা তো দেখে বাংলাদেশি নাম্বার বলে মনে হচ্ছে। তাহলে তুই দেশে আসলেই বা কবে? এই তো 2 দিন হলো আসছি। এদিক ওদিক ঘুরে বেড়াতে গিয়ে তোদের সাথে আর যোগাযোগ করা হয় না। আচ্ছা তুই কোথায় আছিস? আমার সাথে কি একটু দেখা করতে পারবি বল? তোর সাথে অনেক দিন দেখা হয় না। আচ্ছা, আড্ডা দেওয়ার জন্য মনটা না একদম ব্যাকুল হয়ে আছে। আমি অফিসে আছি রে, এই সময় তো তোর সাথে দেখা করতে পারবো না। প্লিজ মন খারাপ করিস না জানো। আরে বাবা না, মন খারাপ করবো কেন? কিন্তু তোর সাথে দেখা হয় না তাই ভাবছিলাম একটু দেখা করব। আসলে অনেকের সাথেই দেখা করতে হবে। কেন, একবারের জন্য চলে এসছিস নাকি, নাকি আবার চলে যাবি? থাকবো এখন থেকে এখানেই, কিন্তু একটা কথা কি জানিস তো, প্রথম এসেই কারোর সাথে দেখা করার ফিলটাই না অন্যরকম। তোর সময় না হলে বল, আমি পরে তোর সাথে দেখা করে নিব। আচ্ছা শোন, আমার এখন কাজ অনেক কম আছে, তুই চাইলে অফিসে এসে আমার সাথে দেখা করতে পারিস। লাঞ্চ টাইমে আমার হাতে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় আছে, ওই সময়টা আমি তোকে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুই থাক। জান্নাত এর মধ্যে অফিসে চলে আসে। তারপর অফিসে ঢুকে ঈশানের ডেস্কের সামনে দাঁড়াতেই ঈশান ওকে দেখে একটা মুচকি হাসি দিয়ে উঠে আসতেই জান্নাত এত দিনের জমানো আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে ঈশানকে জড়িয়ে ধরে। আর এই বিষয়টা সিসিটিভিতে নিশি দেখে ফেলে। নিশি এমন কিছু দেখে অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো মেয়েটা কে হতে পারে। জান্নাত ঈশানকে এমন করে জড়িয়ে ধরতে ও তাড়াহুড়ো করে জান্নাতকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, কি করতেছিস? তোর অভ্যাসটা সে আগের মতোই রয়ে গেল। এটা অফিস, আর তুই এখানে উল্টোপাল্টা কাজ করছিস। আরে বাবা, ফ্রেন্ডকে ফ্রেন্ড জড়িয়ে ধরতেই পারে, তাতে আবার উল্টোপাল্টা ভাবার কি আছে? তাছাড়া এতদিন পর তোকে দেখছি, তাহলে কীভাবে নিজেকে আটকে রাখবো বলতো? তোর বয়ফ্রেন্ড জানে তুই অভ্যাসটা এখনো ছাড়তে পারিস না? তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। দেখ, একদম উল্টোপাল্টা কথা বলবি না, তোকে বলছি না, এসব বলে আমাকে রাগিয়ে দিবি না। আরে বাবা, তুই এমন করিস, এটা কি স্বাভাবিক বিষয়? কোনো বয়ফ্রেন্ড চাইবে তার গার্লফ্রেন্ড অন্য ছেলেকে জড়িয়ে ধরুক? সেটা হোক না ভাই কিংবা ফ্রেন্ড, কেউ তো চাইবে না, তাই না? তাহলে তুই এমন করিস, ও তো জানতে পারলে অনেক কষ্ট পাবে। শোন, আমার বয়ফ্রেন্ড ওরকম নয়, ও সবটা জানে। আচ্ছা, আমরা কি এখানেই কথা বলবো নাকি কোথাও গিয়ে? আমাকে একটু সময় দিবি। তোকে বললাম অফিসে অনেক কাজের প্রেশার, তোকে আমি সর্বোচ্চ ক্যান্টিনে নিয়ে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে পারি, এর থেকে বেশি পারবো না। প্লিজ মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু ছুটির দিনে আমাকে অনেক সময় দিতে হবে, আমি তখন কোনো কিছু শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, দিব। আমার জানুটা আমার কাছে কিছু চেয়েছে, আর সেটা দিব না? দুজনে ক্যান্টিনে গিয়ে আড্ডা দিতে লাগলো। বারবার ঈশান সাথে হাসাহাসি করে কথা বলছিল
আর এসব দেখে নিশির তিলে বেগুনে জ্বলে উঠল আর ভাবতে লাগলো। শেষ পর্যন্ত ঈশান মিথ্যে বলল আমায়। ওর একটা গার্লফ্রেন্ড আছে আর ও আমায় বলল না। কিন্তু ও তো বললো ওর কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে এই মেয়েটা ওকে এমন জড়িয়ে ধরলো কেন? আর ঈশানও ওকে কেন জড়িয়ে ধরলো? মনে তো হচ্ছিল সত্যি এটা ওর গার্লফ্রেন্ড, হয়তো নতুন বানিয়ে ফেলেছে। আচ্ছা, শেষ পর্যন্ত এটা আমার সাথেই করতে হলো। ও মুখেই শুধু বলল আমার সব কথা শুনবে, কিন্তু শেষ পর্যন্ত আমার কোনো কথাই রাখলো না। এসব কি ভাবছি আমি? ও রাখবেই বা কি করে? আমি তো আর ওর গার্লফ্রেন্ড না। ও তো আমাকে ভালোবাসে না যে আমার কথা শুনবে। ঈশান আর জান্নাত আড্ডা দিচ্ছিল, আর ওদের এমন হাসাহাসি করে কথা বলতে দেখে নিশি আর সেখানে বসে থাকতে পারলো না। বারবার দেখতে ইচ্ছা হচ্ছিল যে ঈশান ওই মেয়েটার সাথে কি করে। নিশি তাড়াহুড়ো করে কেবিন থেকে বেরিয়ে তারপর ক্যান্টিনে আসে। তারপর যেটা দেখলো সেটার জন্য নিশি মোটেও প্রস্তুত ছিল না, কারণ ওই মেয়েটা ঈশানকে নিজ হাতে খাইয়ে দিচ্ছিল। এমন কিছু দেখে জান্নাতের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিশি আর ক্যান্টিনের ভেতরে গেল না, দরজায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ওদের কাণ্ড দেখতে লাগলো। তারপর হুটহাট দরজার দিকে তাকাতে খেয়াল করলো নিশি ম্যাম ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতে নিশি ম্যাম চলে যায়। নিশি জানে না এত বেশি কান্নাকাটি কেন করছে। তারপর লাঞ্চ টাইম শেষ হতে ঈশান জান্নাতকে বিদায় দিয়ে তারপর চলে যায়, আর ঈশানও কেবিনে গিয়ে কাজ করতে লাগলো। ঈশানকে ডেস্কে দেখে নিশি কল করে ওকে কেবিনে ডাকে। ঈশান দেরি না করে অনুমতি নিয়ে ম্যামের কেবিনে এসে বলে, ম্যাম, আপনি আমাকে ডেকেছেন? ঈশান কথাটা বলে খেয়াল করলো ম্যাম টেবিলে মাথা ঠেকে বারবার ফুঁপিয়ে উঠছে। ওনার এরকম ধরনের বিহেভ দেখে ঈশান বেশ উত্তেজিত হয়ে গেল আর বলতে লাগলো, ম্যাম, কি হয়েছে? আপনি এইভাবে কান্নাকাটি করছেন কেন? আমাকে বলেন, কে কি বলেছে? আর আপনাকে বলছেন আপনি কান্নাকাটি করবেন না। প্লিজ আমাকে বলেন কি হয়েছে। ঈশান, তুমি কি কিচ্ছু বুঝতে পারো না? বুঝতে পারবো মানে? ম্যাম, আপনি কিসের কথা বলছেন? আমি তো জানি না আপনি কি বোঝাতে চাইছেন। আসলে কি জানো তো ঈশান, মানুষটা মানুষের কাছের মানুষটাকে খুব সহজেই চিনতে পারে না, কিন্তু যখন দূরে হারিয়ে যায় তখন খুব ভালোভাবে সেটা রিয়েলাইজ করতে পারে মানুষটা তার লাইফের কতটা জুড়ে থাকে। একটা কথা কি বলো তো, তুমি কি এতটাই বাচ্চা যে তোমার আশেপাশে কি হচ্ছে, কি জন্য কেউ তোমার উপরে এরকম নজর রাখছে, সবসময় তোমার শাসনের উপর রাখছে, আর তুমি এতটাই বোকা হয়ে গেছো যে এই বিষয়টা তুমি বুঝতেই পারো না? ম্যামের কথাগুলো ঈশানের মাথার ওপর দিয়ে যাচ্ছিল। ও জানে না, হয়তো অন্য কোনো মেয়ের সাথে কথা বলেছে তাই ম্যাম এমন করে রাগ করে আছে। তাই ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কি হয়েছে আমাকে একটু বলেন না প্লিজ। আপনি এইভাবে কান্নাকাটি করছেন কেন? আমাকে সেটা তো অন্তত বলেন। আপনি সেটাও বলছেন না যে আমার চারপাশে কি হচ্ছে আমি কিভাবে বুঝবো বলেন? আমি তো এখন কাজ ছাড়া অন্য কিছুতে মনোযোগ দিই না। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। তুমি কি এরকম কাজের প্রতি মনোযোগ দিয়েছো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি কি এতটা বোকা যতটা সাজার চেষ্টা করছো? ম্যাম, আমার দ্বারা কি কোনো ভুল হয়ে গেছে যার জন্য আপনি এমন করে রাগ দেখাচ্ছেন আমার উপর? না না, আমি তোমার উপর রাগ দেখাবো কেন? কিন্তু একটা কথা কি জানো তো, আমি না আজকে হেরে গেছি। কারো কাছে খুব বেশি অন্যায় করে ফেলেছিলাম, তার কাছে এতটা কাছে থেকেও আমি তাকে বোঝাতে পারিনি কি জন্য আমি এরকম করি। ম্যাম, আপনাকে কেউ কষ্ট দিয়েছে? আপনার বয়ফ্রেন্ডের সাথে কি ঝামেলা হয়েছে বলেন? আপনি কি আমাকে ওনার সাথে কথা বলতে বলছেন? আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করব। তারপরে এরকম কান্নাকাটি করবেন না। ঈশানের এমন অবুঝের মতো কথা শুনে নিশির কান্নার গতিটা আরও বেড়ে যায়। ও বারবার ফুঁপিয়ে উঠতে লাগে। ম্যাম প্লিজ কান্নাকাটি করবেন না। আমি বুঝতে পারছি না আপনি এমন কেন করছেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনি কোনো কারণে খুব বেশি কষ্ট পেয়েছেন। আমাকে বলেন কি হয়েছে। ওই যে বললাম না, মানুষ তার প্রিয় মানুষটাকে কাছে থাকতে বুঝতে পারে না, তেমনি কেউ হয়তো এরকম ভাবে আমাকে হারিয়ে ফেলবে, তারপর খুব ভালোভাবে বুঝতে পারবে আমি তার লাইফে কতটা জুড়ে ছিলাম। ঈশান কিছুক্ষণ অবুঝের মতো নিশি ম্যামের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় ওর মনে হতে লাগলো ম্যাম হয়তো ওকে কিছু বোঝাতে চাইছে। তারপরও ও বুঝে আসছে না ম্যাম ওকে কি বোঝাতে চাইছে। হয়তো ওকে এড়িয়ে যেতে চাইছে। ঈশান আর কিছু জিজ্ঞেস করার আগে নিশির চোখ জোড়া মুছে নিল আর বলে, তুমি ভেবো না আজকের পর আমি হয়তো নিজেকে আর স্বাভাবিক রাখতে পারবো না, কারণ অনেক বেশি বোঝানোর চেষ্টা করেছি আমি, তারপরেও বোঝনি তুমি। ব্যর্থ হয়েছি আমি। আমি আর পারলাম না, জানো তো। যাকে এত বেশি বোঝাতে চাই সে আমাকে বোঝার চেষ্টাই করে না। আজকের পর আমি তোমায় কোনো কথাই বলবো না।
আর আমি অফিসে আসবো কিনা সেটাও জানি না। ম্যাম, কেন অফিসে আসবেন না? কিছু হয়েছে? আমাকে বলেন। কেউ কিছু বলেছে আপনাকে? তাহলে আপনি আমাকে বলেন, দেখেন আমি তার কি হাল করি। বললাম তো, তুমি যতটা ন্যাকা সাজার চেষ্টা করো, আসলে তুমি ততটা ন্যাকা নও। তোমাকে আর কিচ্ছু করতে হবে না। অফিসের কাজ করছো, সেটাতেই মনোযোগ দাও। কোনো দিকে তোমার খেয়াল দিতে হবে না। ঈশান কিছুক্ষণ নিশি ম্যামের দিকে তাকিয়ে রইল। তখন ওই ঈশানকে আবারও চলে যেতে বললে ঈশান কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর সারাটা দিন আর কোনো কাজ করতে পারলো না। অন্যদিকে নিশি নিজেকে আর কন্ট্রোলই করতে পারছে না, তাই কান্না করতে লাগলো আর নিজে নিজেই বলতে লাগলো, আসলে কি জানো তো, মানুষ যতটা বোকা থাকার চেষ্টা করে ততটা নয়। আর তুমি তো সেটাই হলে। কিন্তু একটা কথা কি জানো, আজকের পর নিশি আর তোমার সামনে আসবে না। তুমি বুঝে নিও কেন আমি কিসের জন্য তোমার সামনে আসছি না। নিশি সেদিন কান্না করতে করতে বাসায় চলে যায়। তারপর সারাটা দিন আর রুম থেকে বেরোয় না। তো বিকেলের দিকে আম্মু রুমের সামনে আসতে ওর ফুপিয়ে ওঠার শব্দ পেয়ে বুঝতে পারলো নিশি কান্না করছে। তাই তাড়াহুড়ো করে গিয়ে নিশির সামনে বসলো আর বলতে লাগলো, মামনি, কি হয়েছে তোমার? এভাবে কান্নাকাটি করছো কেন? আমাকে বলো কি হয়েছে? কে কি বলেছে আমাকে একটু বলো। আম্মুর কথাতে নিশি উঠে বসলো। আম্মু খেয়াল করলো নিশি কান্না করে চেহারার পুরো 12টা বাজিয়ে ফেলেছে। চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ, পুরো চেহারাটা কেমন লাল হয়ে আছে ওর। মামুনি, কি হয়েছে আমাকে বলো। কে কষ্ট দিয়েছে আমার মামনিটাকে? অনেক বেশি কষ্ট হচ্ছে তোমার, আমাকে বলো। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমি বারণ করে দিব। আমার মেয়েটাকে কষ্ট দিতে বলে কেমন করেছে বলো, যার জন্য আমার মামনি কান্না করছে। আম্মুর কথাতে নিশি আরো জোরে কান্না করে উঠল। তারপর আম্মুকে জড়িয়ে ধরলো। আম্মু ওর মাথায় হাত বুলাতে লাগলো। আম্মু, আমি না আজকে হেরে গেছি। আমি অনেক অনেক ভালোভাবে আজকে ঠকে গেছি। আমি না বোঝাতে পারিনি ওকে। কি হয়েছে আমাকে বলো। কে কি বলেছে তোমাকে? নিশ্চয়ই আমার মেয়েটাকে কেউ কষ্ট দিয়েছে, তাই না? মামুনি, সব ঠিক হয়ে যাবে। আমি বলবো আমার মেয়েটাকে কষ্ট না দিতে। কে কষ্ট দিয়েছে বলো আমার মামুনিটাকে। আম্মু, আমি ওকে বোঝাতে পারলাম না আমি কতটা ভালোবাসি। ও সব সময় শুধু আমাকে কষ্ট দেয়, আর আজকে বুঝতেই পারলো না। আমি আমি জানতে পারলাম ওর গার্লফ্রেন্ড আছে। ওই মেয়েটার সাথে এরকম ভাবে কথা বললো যেন, যার জন্য আজকে আমার খুব বেশি কষ্ট হচ্ছে আম্মু। মামুনি, কি হয়েছে? তুমি কাউকে ভালোবাসো? কে তোমাকে খুব বেশি কষ্ট দিয়েছে আমাকে বলো। তাহলে দেখো, আমি ওর সাথে কথা বলবো। তারপর এভাবে কষ্ট পেও না। আম্মু, আমি হেরে গেছি আম্মু। আমার ভালোবাসার কাছে হেরে গেছি আমি। আমি ওকে বোঝাতেই পারিনি আমি কতটা ভালোবাসি। কাউকে কিছু বোঝাতে হবে না। যেখানে নিজেকেই বোঝাতে পারিনি, সেখানে ওকে কি করে বোঝাবো? আম্মু অনেকক্ষণ যাবৎ নিশিকে কথাগুলো জিজ্ঞেস করতে লাগলো। তারপরও নিশি কিছুই বলতে পারছিল না। তখন হতাশ হয়ে ওর কান্নাটা থামানোর চেষ্টা করলে কোনো রকমে নিশির কান্নাটা থামাতে পারলো। রাতে নিশি আম্মু খাওয়ার জন্য ডাকলে নিশি বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর আব্বু এসে ওকে ডাকলে নিশি আব্বুর সাথে গিয়ে খেয়ে নিল। খেতে ইচ্ছে করছিল না ওর, খুব বেশি খারাপ লাগছিল। এটা ভেবেই যে যাকে এত বেশি ভালোবেসে ফেলেছে তাকে বোঝাতে পারলো না। আপনারা কি ভাবছেন নিশি ঈশানকে ভালোবেসে ফেললো যবে থেকে দেখতে গিয়েছিল? আর ওদের ওরকম অবস্থা দেখে খারাপ লেগেছিল। তখন থেকে নিশি বুঝতে পেরেছিল ঈশানের প্রতি কতটা দুর্বল ও। তাই ওকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু ঈশান যে এতটা অবুঝের মতো কাজ করে ফেলবে সেটা নিশি জানতো না। এই ঘটনার পর 15টা দিন কেটে গেল। এর মাঝে নিশি একদম রুম থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছে। কারণ মেনে নিতেই পারছে না যাকে এত বেশি ভালোবাসে সে কিনা ওকে এমন করে কষ্ট দিল। আব্বু বারবার নিশিকে জিজ্ঞেস করে ওর এরকম মন খারাপের কারণ কি, কিন্তু নিশি নিজেও আব্বুকে বলে না। আর আম্মুকেও বারণ করে দিয়েছে যেন এই বিষয়টা না বলে আব্বুকে। নিশির আব্বু বেশিরভাগ সময় বাইরে থাকে, তাই বিষয়টা বুঝতে পারে না। এর মাঝে একটা মাস কেটে যায়। অন্যদিকে ঈশান ভেবে পাচ্ছে না ম্যামের কি হলো, তাই নিজে নিজেই ভাবে। তাহলে ম্যাম সেদিন আমাকে কিছু বোঝাতে চাইছিল, যার জন্য এমন করে আমাকে কথাগুলো বলছিল। তাহলে ম্যাম কি আমাকে পছন্দ করতো? আমার জন্য কোনো কারণে কষ্ট পেয়েছিল? না না, আমি এটা কি ভাবতেছি, কোথায় উনি আর কোথায় আমি। তাছাড়া উনি হয়তো আমাকে বলতে চাইছিল উনি কাউকে ভালোবাসে কিংবা পছন্দ করে, হয়তো আমাকে কোনো রিলেশনে হেল্প করতে বলেছিল।
নাকি আমি ওনার সাথে মিসবিহেভ করে ফেললাম তার জন্য কষ্ট পেয়েছে? কিন্তু ম্যাম তো অফিসে আসছে না, তাহলে ওনাকে সরি বলে দেওয়া যেত। ঈশান নিশির এমন হুটহাট অফিসে আসা বন্ধ করে দেওয়াতে এসব উল্টাপাল্টা ভাবতে লাগলো। এর মাঝে লামিয়া এসে ওর সামনে দাঁড়ালো আর বলল, তুমি কি কিছুই বুঝতে পারো না নাকি বোঝার চেষ্টা করো না? সত্যি করে একটা কথা বলো তো। আমি আবার কি করলাম? আর কি বুঝতে চেষ্টা করি না বলো? আসলে তুমি যতটা অবুঝ সাজার চেষ্টা করো ততটা না। কি বলো তো, ম্যাম যে কি জন্য অফিসে আসছে না আমি সেটা জানি না, কিন্তু আমার মনে হয় এর কারণটা তুমি। কি বলছে এগুলো? আমি কারণ হব কেন? আমি আবার কি অন্যায় করলাম যার জন্য ম্যাম এইভাবে অফিসে আসছে না? আমার তো মনে হয় ম্যাম তোমাকে পছন্দ করে আর খুব বেশি ভালোবাসে। কিসব বলো? তাছাড়া কোথায় ম্যাম আর কোথায় আমি? আমাদের মাঝে আকাশ পাতাল তফাৎ। তুমি বুঝতে পারছো যে আমার কখনো এক হতে পারবো না? আর উনি ভালোবাসলেই তো হবে না, আমি তো ওনাকে ভালোবাসতে পারবো না। সেটা ঠিক আছে, কিন্তু আমার ওনাকে দেখে বারবার মনে হতো উনি তোমাকে ভালোবাসে, তাই হয়তো তোমার প্রতি এত কেয়ারিং দেখাতো। একটা কথা বলো তো, মানুষ কাকে এত বেশি কেয়ার করে, কাকে এত বেশি ভালোবাসা দেখায়, কাকে সবসময় চোখে চোখে রাখে বলো? মানুষ তাকেই এত কেয়ারিং দেখায় যার প্রতি সে দুর্বল, খুব বেশি দুর্বল। তাহলে তুমি সেটা কেন বুঝতে পারছো না? ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা সময় লামিয়া চলে যেতে গেলে তখন ঈশান বলে, দেখো, কারো মনের ভাষায় কিংবা কারো চোখের ভাষা বোঝার মতো পরিস্থিতি আমার নেই, তুমি সেটা খুব ভালো করেই জানো। আর উনি যদি ভালোবেসে থাকে তাহলে তো সেটা প্রকাশ করেনি। আর না জেনে শুনে এসব বলাটা ঠিক না। তাছাড়া উনি যদি ভালোবাসতো সেটা প্রকাশ করত, হয়তো কোনো কারণে কষ্ট পেয়েছে, এর জন্য আসছে না। তোমাকে আর কিছু বলার নেই আমার। একটা মাস কেটে গেছে। এর মাঝে ঈশান নিশি ম্যামকে অনেকবার কল করেছে। উনি কলটা দেখেও রিসিভ করেনি, বারবার কেটে দিয়েছে। আর ঈশানের কেন জানি একটা টেনশন হচ্ছিল, আর কিছু একটা মিস করছিল। খারাপ লাগছিল এটা ভেবে যে হয়তো কেউ ওর কারণে কষ্ট পাচ্ছে। আবার মনে হচ্ছে যে কেউ কষ্ট পাবে কিসের জন্য। কিন্তু লামিয়ার বলা কথাগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল ওর। নিশি প্রতিদিন যেমন কান্না করে আজও ঠিক তেমনই কান্না করছিল। আর ঠিক তখনই আব্বু নিশির রুমের সামনে দিয়ে যাচ্ছিল। নিশির কান্নার শব্দ পেয়ে আব্বু বুঝতে পারল ওনার মেয়ের কিছু একটা হয়েছে। ব্যস্ততার কারণে উনি মেয়ের খেয়াল রাখা হয় না। আর মেয়ে হয়তো কাউকে ভালোবাসে, তাই জন্য এরকম করে কষ্ট পাচ্ছে। আব্বু নিশির রুমে না গিয়ে তাড়াহুড়ো করে নিচে আসলো। তারপর ওনার স্ত্রীকে বলতে লাগলো, নিশির আম্মু তোমাকে কিছু জিজ্ঞেস করলে সঠিক উত্তর দেবে, কোনো কিছু লুকাবে না আমার থেকে। কি হয়েছে আমাকে বলো, কোনো কারণে রেগে আছো তুমি? আমার তো মনে হয় তুমি সবটাই জানো। আচ্ছা, জানো বা না জানো আমাকে বলো নিশি কি হয়েছে। যদি না বলো তাহলে আজকে আমার বাজে চেহারা দেখতে পাবে। তুমি এমন করে রেগে যাচ্ছ কেন? আম্মু কথাগুলো বলে শেষ করতে পারল না। তার আগেই আব্বু রাগী চোখে ওনার দিকে তাকাতে উনি চোখ জোড়া নামিয়ে নিল। আব্বু এগিয়ে এসে আম্মুর গালের পাশে হাত রেখে বলতে লাগে, দেখো সাহেলা, আমি রাগ দেখাতে চাই না, কিন্তু মেয়ের এমন কষ্ট পাচ্ছে সেটা আজকে আমি বুঝতে পেরেছি। 15টা দিন যাবৎ খেয়াল করছি মেয়ে খুব বেশি আপসেট, কী কারণে জানি না। আর আজকে একটু আগে দেখলাম ফোনে কিছু একটা দেখছে আর কান্না করছে, হয়তো কাউকে ভালোবাসে। আমাকে বলো কি হয়েছে। তুমি জানো আমার মেয়ের চোখের পানি আমি সহ্য করতে পারি না, কিন্তু ব্যস্ততার কারণে আমি বুঝতে পারিনি মেয়েটা কিছু একটার জন্য কষ্ট পাচ্ছে। আম্মু আব্বুকে সবটা বলল। সব শোনার পর আব্বু নিশির রুমে গেল। আম্মু ওনার পেছন পেছন আসলো। আব্বুকে দেখে নিশি তাড়াহুড়ো করে উঠে বসলো আর চোখ জোড়া মুছে নিল। আর আব্বু এসে ওর সামনে বসলো আর বলল, মামনি, আমি তোমার আম্মুর কাছ থেকে যেসব শুনছি সেটা কি সত্যি? নিশি আব্বুর কথাতে আম্মুর দিকে তাকালো। আম্মু ইশারায় ওকে সবটা সত্যি বলতে বলল। নিশি একটু ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, আম্মু, না মানে আসলে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি মামুনি, তুমি আমার থেকে কিছু লুকাবে না। তুমি যদি ভেবে থাকো যে তোমার আব্বু রাগী, তাহলে সেটা তোমার ভুল ধারণা। তুমি আমার কাছে চেয়েছো আর সেটা আমি দেইনি, তেমনটা কখনো হয়নি। তাই আমাকে সত্যিটা বলো। নিশি কন্ট্রোল করতে পারলো না, আব্বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে উঠল ও। আব্বু বুঝতে পারলো ঘটনাটা সত্যি। আব্বু নিশিকে আলতো করে জড়িয়ে ধরে মাথায় হাত রেখে বলল, আরে ঠিক আছে ঠিক আছে, আমার মামুনিটা কাউকে ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি। আর তার জন্য এত কান্না করা লাগে? তুমি এটা আমাকে আগে বললেই তো পারতে।
এত কান্না করার কি ছিল? শুধু শুধু নিজেকে কষ্ট দিলে। তাহলে এজন্যই কি আমার মেয়েটা অফিসে যাওয়া বন্ধ করে দিছে? আব্বু, না মানে আসলে আব্বু, আমি ঈশানকে সত্যি অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমার বোঝার চেষ্টাই করলো না। বারবার শুধু কষ্টই দিয়ে গেল আমায়। তুমি জানো আমি ওকে বোঝাতে পারিনি আমি ও কতটা ভালোবাসি আমি ওকে। আমার কষ্ট হয় ওর পাশে অন্য কাউকে দেখলে। মামনি, তুমি তো আমাকে একটা আবার কতগুলো বলতে পারতে। মানলাম তুমি ওকে ভালোবাসো, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো? অত একটা গরিব ছেলে, থাকতে পারবে তুমি ওর সাথে? ওর সাথে আমি আমি থাকার চেষ্টাই করব না, কারণ ওর গার্লফ্রেন্ড আছে। ও আমায় ইগনোর করেছে। ও জানে আমি ওকে কতটা ভালোবাসি, তারপরে ও আমায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। যদি নাই ভালোবাসবে আর ওর থেকে দূরে সরে যাবে, তাহলে এভাবে কষ্ট পাচ্ছ কেন? এখন থেকে সবটা ভুলে যেতে হবে, পারবে তো? অন্য কাউকে বিয়ে করে নিতে হবে, কি পারবে না? আব্বুর এমন দ্বারা কথাতে নিশির কান্নার গতিটা বেড়ে যায়। আব্বু মুচকি হাসি দিয়ে বলতে লাগে, আমি জানি তো ভালোবাসা ছাড়া মানুষ থাকতে পারে না। দেখো, আমি জানি ওর কোনো গার্লফ্রেন্ড নেই। তুমি হয়তো কোনো কারণে ওকে ভুল বুঝছো, আর সেটাই মনে হচ্ছে। নাহলে কী জন্য এইভাবে কষ্ট পাচ্ছ? আর প্রেম ভালোবাসার মধ্যেও এমনটা হয়ে থাকে। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি ওর সাথে থাকতে পারবে কি না? আম্মু নিশির কাঁধের ওপর হাত রেখে বলল, মামুনি, ভালোবাসলে তাকে নিজের করে নিতে হয়, তার খারাপ সময়ে তার পাশে থাকতে হয়। ওর হয়তো এখন কিছু নেই, কিন্তু একটা সময় হবে। তাছাড়া আমার মেয়ের জামাইকে কিছু করতে হবে কেন? আমাদের কি কম কিছু আছে বলো? কিন্তু আব্বু, তুমি জানো না ও কতটা রাগী আর জেদি একটা ছেলে। ওর আব্বুর অপারেশন করানোর জন্য কতগুলো টাকা লাগতো, তারপরও সেটা কাউকে জানায়নি। ও এমন একটা ছেলে যে নিজের কষ্টটা নিজের মধ্যেই লুকিয়ে রাখে, কিছু বলার চেষ্টাও করে না। ও হয়তো এই জন্যই আমার থেকে দূরে সরে থাকে, যে আমার সাথে রিলেশনে জড়ালে সবাই ভাববে ও আমার টাকার জন্যই আমায় ভালোবেসেছে। দেখো মামনি, কে কি বললো সেটা নিয়ে ভাবলে চলে না। তুমি ওকে ভালোবাসো, তাই ওর সাথে থাকতে পারবে কিনা সেটা বলো। আব্বু, তুমি জানো আমি একটাবার যেটা মুখ দিয়ে উচ্চারণ করি সেটা করেই ছাড়ি। আব্বু, ঈশান আমার লাইফের ফার্স্ট লাভ। ওকে আমি কখনো ছেড়ে যাব না। দেখো, ও যদি আমার না খাইয়েও রাখে তাহলে আমি ওর সাথে থাকতে রাজি আছি। এমনটা কে কখনো হবে না। এমনটা কে কখনো হবে না। আমার মেয়েটা ওই জুনিয়র ছেলেটার সাথে অনেক সুখে থাকবে। মামনি, তুমি কান্না করো না। আর তুমি মনে হয় ওর জন্যই ঠিক মতো খাওয়া দাওয়া করো না। তোমার আম্মু আমাকে বিষয়টা আজকেই সবাই বলেছে। তুমি এটা আমাকে আগে বলবে না? আব্বু, সেদিন ঈশান একটা মেয়েকে জড়িয়ে ধরেছিল আর ওই মেয়েটার সাথে অনেক ক্লোজ ছিল। আমার আমার মনে হয়েছিল ওটা ওর গার্লফ্রেন্ড। মামনি, ঈশান আমাকে আগেই বলেছিল, যখন ওর ইন্টারভিউ নিয়েছিলাম, ও নাকি নিজেকে নিয়ে ভাবার সময় পায় না। তাহলে গার্লফ্রেন্ডকে নিয়ে ভাববে কি করে? কিন্তু আব্বু, ওই মেয়েটা। মামুনি, চোখে দেখো সব সময় ঠিক হয় না। তাই তুমিও হয়তো ভুল দেখেছো। এসব নিয়ে ভাবলে চলবে না। তুমি কান্না থামাও, আমি আজকেই ওর আব্বু আম্মুর সাথে কথা বলবো। আর খুব শীঘ্রই তোমাদের বিয়ে হবে, কেমন? আব্বুর কথাতে নিশি প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে যায়। আব্বু নিশির কান্না থামিয়ে তারপর বেরিয়ে যায়। তারপর অফিসে এসে দেখলো ঈশান খুব মনোযোগ সহকারে কাজ করছে। বস বেশ কিছুক্ষণ ওর সামনে দাঁড়িয়ে রইল। তখন ঈশানের মনে হলো কেউ ওকে দেখছে, তাই কারোর উপস্থিতি টের পেয়ে ওনার দিকে তাকালো। অফিসের বসকে দেখে ঈশান উঠে দাঁড়ালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কিছু বলবেন? তোমাকে যে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। তোমাকে বললে হয়তো তুমি এত সহজে বুঝতে পারবে না, আর আমার কথাটা মেনেও নিতে চাইবে না। তোমার কি একটু সময় হবে আমার সাথে যাওয়ার জন্য? জি স্যার, আমি বুঝতে পারছি না আপনার কথা। একটু বুঝিয়ে বলবেন প্লিজ, কি বলছেন? বস বুঝতে পারলো এত সহজে ঈশান ওনার কথাটা শুনবে না, তাই বস এগিয়ে গিয়ে ঈশানের একটা হাত ধরলো। ঈশান অবাক হয়ে গেল। তারপর আর কিছু বলার আগে বস রাগী কণ্ঠে বলল, আমি তোমাকে যেখানে নিয়ে যাব, একটা প্রশ্ন করা ছাড়া আমার সাথে সেখানে যাবে। ভয় পেও না, তোমাকে খুন করে ফেলবো না, আবার কোথাও বিক্রিও করে দেবো না। বস ঈশানকে কিছু বলার সুযোগ দিল না। ঈশান চুপচাপ ওনার সাথে যেতে লাগলো। উনি খুব দ্রুত হেঁটে বাইরে গাড়ির কাছে আসলো। তারপর গাড়ির দরজাটা খুলে দিতে ঈশান উঠে বসলো। আধা ঘন্টার মধ্যে ওর একটা জায়গায় এসে থামলো। আর এমন একটা জায়গায় এসে বস গাড়ি থামালো যার জন্য ঈশান প্রস্তুত ছিল না, কারণ জায়গাটা কাজী অফিস। এমন কিছু দেখে ঈশান প্রশ্নটা করেই ফেললো। স্যার, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন? এটা তো কাজী অফিস, এখানে করে বিয়ে আছে নাকি? সেটা ভেতরে গেলেই দেখতে পাবে। আর একটা প্রশ্ন করবে না।
ভেতরে চলো, তারপর বুঝতে পারবে সবটা। বস আবারও ওর হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে আসলো। তারপর ভেতরে আসলে ঈশান দ্বিতীয় দফায় শক খেলো। ও যেন আকাশ থেকে পড়লো আর একদম হতভম্ব হয়ে যায় ও, কারণ কাজের সামনে নিশি বসে আছে, পাশে ওনার আম্মু আর ঈশানের আব্বু আম্মু আর বোন। এমন কিছু দেখে ঈশান যেন আর পৃথিবীতেই নেই। ঈশান তাড়াহুড়ো করে এগিয়ে এসে ওদের সামনে এসে দাঁড়ালো আর বলল, আম্মু, আব্বু, বোন, তোমরা এখানে? আর ম্যাম, আপনি এখানে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। নিশি ঈশানকে দেখিয়ে নিজেকে সামনে রাখতে পারল না, উঠে ঈশানকে জাপটে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে কান্না করে উঠল ও। নিশি ম্যামের এমন তারা কর্মকাণ্ডে ঈশানের মনে হচ্ছিল ও শূন্যে ভাসছে। বাবু, আমি তোমায় বোঝাতেই পারলাম না আমি তোমায় কতটা ভালোবাসি। তুমি শুধু আমায় কষ্টই দিয়ে গেলে। আচ্ছা, তুমি কি আমায় একটুও বোঝার চেষ্টা করবে না কখনো? আচ্ছা, তুমি কি আমায় কখনো একটুও বোঝার চেষ্টা করবে না? তুমি জানো এই একটা মাসে আমার কতটা কষ্ট হয়েছে তোমায় ছাড়া থাকতে। এর মাঝে লামিয়া এসে ওদের সামনে দাঁড়ালো আর লামিয়াকে দেখে ঈশান আরও অবাক হয়ে যায়। ও একটু হেসে বলে, ঈশান, ম্যাম তোমাকে ভালোবাসতো, আমি তোমাকে সেটাই বোঝাতে চেয়েছিলাম, কিন্তু শিওর ছিলাম না। তারপর 15 দিন ওনার সাথে দেখা করি, জিজ্ঞেস করতে উনি আমাকে সবটা বলেছিল। সেদিন আমাকে আর জান্নাতকে এমন করে দেখে ভুল বুঝেছিল, ওই জন্য কষ্ট পাচ্ছিল। আমি বসকে কিছুটা আন্দাজ করিয়ে দিয়েছিলাম, তার জন্য উনি আজকে সবটা জানতে পারে, আর জানার পর ভাবে তোমাদের বিয়েটা দিবে। বিয়ে দিবে মানে কি বলতে চাইছো তুমি? আর আমি বিয়ে করবো মানে কি? নিশি ঈশানের কথাতে আরও জোরে কান্না করে উঠল আর আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আন্টি, দেখো তোমার ছেলে আমায় বিয়ে করবে না। ওনাকে আমায় ভালোবাসে না। তোমরা ওকে একটু বোঝাও না। আমি না ওকে ছাড়া থাকতে পারবো না। এই একটা মাস আমি পাগল হয়ে যাচ্ছিলাম ওর জন্য। ওকে আমি বোঝাতে পারিনি আমি ওকে কতটা ভালোবাসি। তোমরা এই ছেলেটাকে একটু বোঝাও না। একটু বোঝার মতো করে মানুষ করনি তোমরা ওকে। মানুষ কি এই জন্য এত বেশি কেয়ার করে, এত বেশি ভালোবাসা দেখায়? আব্বু এগিয়ে এসে ঈশানের কাঁধের উপর হাত রাখতে ঈশান ম্যামকে ছাড়িয়ে নিল। তারপর আব্বু ঈশানের একটা হাত ধরে বলতে লাগলো, দেখ বাবা, আমি আগে থেকেই চেয়েছিলাম নিশি মামুনি আমার ঘরের বউ হোক। আমি জানতাম ও তোকে পছন্দ করে, কিন্তু তুই বলেছিলি ও তোকে পছন্দ করে না। দেখ, সেটাই হয়েছে। আজকে তোর বস আমাদের বাসায় গিয়েছিল আর সবটা বলেছে। ওনাদের কোনো আপত্তি নেই। তুই কেমন কি ওনারা কিছুই জানতে চায় না। ওনার একমাত্র মেয়ে কষ্ট পাচ্ছে, তাই তোর সাথে বিয়ে দেওয়ার জন্য উনি অনেক রিকোয়েস্ট করেছে। তারপর যখন বলেছিলাম তুই রাজি হবি কি না, তখন উনি আমার হাতে পায়ে পর্যন্ত ধরতে গিয়েছিল। দেখ বাবা, একটা মানুষ কতটা অসহায় হলে এরকম কাজটা করতে পারে। ঈশান, আমার মেয়েটা সুখে থাকলেই হবে। মানুষ কি বললো না বললো আমি সেটা জানতে চাই না। তুমি আমার মেয়েটাকে হ্যাপি রাখবে, ব্যাস। আমি আর কিছু শুনতে চাই না। কিন্তু স্যার, আমি... ঈশান, এখন কি তোমার পায়ে ধরতে হবে আমাকে? তাহলে বলো, আমি সেটাই করব। তারপরও অন্তত আমার মেয়েটাকে আর এভাবে ফিরিয়ে দিও না। ও শেষ হয়ে যাবে তোমাকে না পেলে। তুমি জানো না মেয়েটা কতটা জেদি। ও যদি একটা বার কোনো জিনিস চেয়ে না পায়, তাহলে নিজেকে কতটা কষ্ট দিতেও দুবার ভাববে না। নিশি ম্যাম বারবার ফুপিয়ে কান্না করে উঠছে আর ঈশান ওনার মুখের দিকে তাকিয়ে রইল। তখন সুইটি এসে বলতে লাগলো, ভাবে তুমি কান্নাকাটি করো না তো। আমি ওই শয়তানটাকে বলছি, ভাইয়া প্লিজ বিয়েটা করে নে না। এত মিষ্টি একটা ভাবি পাবো আমি, আর তুই ভাবিটাকে এমন করে কষ্ট দিচ্ছিস। ঈশান মুচকি হাসলো। ও ভেবেই পাচ্ছিল না কি করবে। শুধু মনে হচ্ছিল এই মেয়েটাকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। ঈশান এখন বুঝতে পারছে ম্যাম সেদিন ওই কথাগুলো কেন বলেছিল, কেনই বা ওর প্রতি এত বেশি কেয়ারিং দেখাতো আর সবসময় মেয়েদের থেকে দূরে থাকতে বলতো। এই জন্যই হয়তো ম্যাম অফিসে না আসাতে ওর মধ্যে শূন্যতা কাজ করছিল। নিশি ম্যাম দেখতে সেই লেভেলের একদম মারাত্মক সুন্দরী, যে কোনো ছেলের রাতের ঘুম হারাম করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আর ঈশান ওনাকে পছন্দ করে না তা না, অফিসের প্রথম দিন ওনাকে দেখে ঈশানের ভালো লেগেছিল, কিন্তু বস শব্দটা শুনে সেটা আর সামনের দিকে এগোয়নি। আর ম্যাম ওদের জন্য যা করেছে তাতে ঈশান ওনার প্রতি শ্রদ্ধা আর দুর্বলতার জায়গায় সৃষ্টি হয়েছিল। তবে ভালোবাসতো কিনা জানে না, হয়তো একটা সময় বাঁচতে পারবে। আর বিয়ের আগে সবার সম্পর্কের মাঝে ভালোবাসা থাকে তেমনটা কিন্তু নয়। স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হওয়ার পরও ভালোবাসার সৃষ্টি হতে পারে।
সবটা ভেবে ঈশান নিশি ম্যামের মুখের পাশে হাত রেখে ওনার চোখের পানিগুলো মুছে দিতে ম্যাম ওকে আবার জড়িয়ে ধরলো। এবার ঈশানও ওনাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না। বিয়েটা করতে চাইছেন, জোর করে উঠে নিয়ে এসছেন, এখন চলেন বিয়েটা করে নেই। ঈশানের এমন কথাতে নিশি ওর বুকে কিল ঘুষি মারতে লাগলো। তখন ঈশান ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, আবার কি হলো, নাকি বিয়েটা করার ইচ্ছে নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি, আমি ওই জান্নাতকে বলবো যেন আমার সাথে প্রেম করে। এই না, আমি আমি কি এমনটা বলেছি নাকি? তুমি না আমাকে একটু বোঝার চেষ্টা করো না, আসলে তুমি একটা ফাজিল। দুজনে এসে কাজের সামনে বসতে আধা ঘন্টার মধ্যেই ওদের বিয়ের সব ফর্মালিটি পূরণ করে তারপর ওদের নতুন জীবনের জন্য দোয়া করে দিল। নিশির আব্বু আম্মু ওদের অনেকক্ষণ বোঝালো, বলল ঈশান যদি চায় নিশিকে বাসায় নিয়ে যেতে পারে, আর ওদের জন্য যা করার সব বস করবে। তখন ঈশান বলল, দেখেন স্যার, আমি এমন কিছু নিতে পারবো না। এমনিতেই ম্যামকে বিয়ে করেছে, তাতে সব উল্টোপাল্টা বলাবলি করবে, আর এমন কিছু করলে তো হয়তো সবার সামনে ছোট হয়ে যেতে হবে। আব্বু, ওকে বোঝাতে হবে না, ওকে আমিই বুঝিয়ে নেব। তোমরা সব বিষয়ে কথাগুলো বলে নাও, আমাদের বিয়ের আয়োজনটা ঠিকঠাক মতো করো। বিয়ের আয়োজন মানে বিয়েটা তো এখানেই করে নিলাম, আমার আয়োজন কিসের? ওইটা তো তুমি আমায় কষ্ট যেন না দিতে পারো সেই জন্য বিয়েটা করে নিলাম। আর ভালোবেসে বিয়ে করেছি, তাহলে কি এর জন্য সবাই একটু জানবে না? জানাবো না সবাইকে? আমরা বিবাহিত লাইফটা শুরু করতে যাচ্ছি, তোমাকে এত কিছু বুঝতে হবে না। আব্বু আম্মু তোমরা যাও তো। নিশির আব্বু আম্মু ওদের আরও কিছুক্ষণ ঈশানকে বুঝিয়ে চলে যায়। ঈশানের আব্বু আম্মু বেরিয়ে পড়ে। তখন নিশি আবারও ঈশানকে জাপটে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবু, আই লাভ ইউ। তুমি জানো আমি কতটা হ্যাপি আজকে। না বললে জানবো কি করে? আর আপনি যে আমাকে ভালোবাসতেন একটাবার তো বলতে পারতেন, সেটাও করেননি। আমি যদি অন্য কাউকে ভালোবেসে ফেলতাম? আমি কি জানতাম নাকি যে তুমি এরকম একটা গাধা? আমাকে একটু বোঝার চেষ্টাই করবে না? তাহলে গাধাটাকে বিয়ে করলেন কেন? এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। ওকে, তাহলে থাকেন রাগ করে, আমি আবার রাগটাক ভাঙাতে পারি না। তোমাকেই তো এখন থেকে রাগ ভাঙাতে হবে, কারণ তুমি তো আমার বাবুটা। আমার বাবুটা যদি আমার রাগ ভাঙাতে না পারে তাহলে কে আর পারবে? আচ্ছা ঠিক আছে, রাতে কাছে পাবো তো, তখন ভাঙিয়ে দেব। এখন চলেন বাসায় যাই। আর আপনি মনে হয় অনেক কান্নাকাটি করেছেন, তাই না? হ্যাঁ, একটু করেছিলাম। ওই জন্য চেহারাটা লাল হয়ে আছে। সব তোমার জন্য। কষ্ট দিলে কেন আমায়? জানতাম নাকি আপনি আমাকে ভালোবাসেন? আপনাকে দূর থেকে দেখলেও বুঝতে পারেনি যে আপনি এত বেশি ভালোবাসেন আমাকে। আমিও জানি তুমি আমায় অনেক পছন্দ করতে, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে আমায় ভালোবাসি বলতেই পারতো না, তাই তো? আপনি এগুলো জানলেন কি করে? কি করে আবার? লামিয়া আমায় বলেছে সবটাই। এখন কথা না বলে চলো তো। আচ্ছা ঠিক আছে, চলেন। ঈশান কথাটা বলে নিশির হাত ধরে নিয়ে যেতে গেলে ও দাঁড়িয়ে পড়ল। তখন ঈশান ওর দিকে ফিরে বলতে লাগে, কি হলো, দাঁড়িয়ে বললেন যে? আমি তো এইভাবে যাব না। তাহলে কিভাবে যাবেন? ঘোড়ায় চড়ে নাকি প্লেনে করে ম্যাম? না, আমার বাবুটা আছে কি করতে? তুমি করে নিয়ে যাবে আমায়। হ্যাঁ, মানে কি বলছেন? নতুন বউকে কেউ হাঁটিয়ে বাসায় নিয়ে যায় বলো? তাই তুমি আমাকে আজ বাড়ি অব্দি কোলে করে নিয়ে যাবে। আমি অত কিছু জানতেও চাই না। এ বাবা, এত বড় একটা মেয়েকে কোলে উঠালে আমি তো পটল ডাঙায় চলে যাব। ইস রে, আমি কিন্তু রেগে যাচ্ছি এখন। আর আমি রেগে গেলে কিন্তু কান্না করে দেব, তুমি সেটা খুব ভালো করে জানো। নিশির এমন দ্বারা কথা শুনে ঈশান আর দেরি না করে ওর কাছে হুটহাট করে ওকে কোলে তুলে নেয়। নিশির দুই হাতে ঈশানের গলাটা জড়িয়ে ধরলো আর বারবার ওর মুখে কিস করতে লাগলো। ঈশান বাইরে এসে নিশিকে নামিয়ে দিয়ে ও বলল, প্লিজ আমায় নামিয়ে দিও না, আমার এমন করে থাকতে ভালো লাগছে। তুমি আমায় বাড়ি অব্দি নিয়ে যাও, আমি দেখতে চাই তুমি আমায় কতটা ভালোবাসো। একবারে এমন করে নেওয়া যায় নাকি? আপনি কি পাগল নাকি মাথা খারাপ? একবারে কে নিতে বলেছে? আমরা সারাদিন আজকে এনজয় করব, তোমার সাথে টাইম স্পেন্ড করব। তাছাড়া তুমি একটু একটু করে নিয়ে যাবে, আর এই দুষ্টু আপনি মানে তুমি করে বলবে এখন থেকে। ঈশান আর দেরি না করে নিশিকে আবারও কোলে নিয়ে হাঁটতে লাগলো। নিশি অপলক নয়নে ঈশানের চোখের দিকে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে দুজনে এমন করে যাচ্ছে আর নিশি বারবার ঈশানের গালে কিস করছে। ঈশান নিশির এমন পাগলামিতে মুচকি মুচকি হাসছে। ঈশান হাঁটতে হাঁটতে অর্ধেকটা রাস্তা চলে আসে। তারপর হঠাৎই বিদ্যুৎ চমকালো, চারিদিকটা নিমেষের মধ্যেই কালো হয়ে উঠল। নিশি কেমন যেন একটা রোমান্টিক আবহাওয়ার ফিল পেতে শুরু করে। ঈশান আর কয়েক পা এগোতেই ঝমঝমে বৃষ্টি আরম্ভ হয়।
এমন কিছুর জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। নিশি ঈশানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে। দেখেছো ওয়েদারটা কত রোমান্টিক। তাই সবই রোমান্টিক, শুধু আপনিই না। তাই বুঝতে পেরেছি আমার বাবুটার সাথে একটু রোম্যান্স করতে হবে, তাই তো? ঠিক আছে, তুমি আমায় নামিয়ে দাও। ঈশান নিশিকে নামিয়ে দিতে ও ঈশানের শার্টের কলার 2 হাতে আঁকড়ে ধরল। তখন ঈশান ওর কোমরে জড়িয়ে ধরতে নিশি ওর ঠোঁটজোড়া আলতো করে নিজের দখলে করে নিল। সাথে সাথে ঈশান পাথরের মতো শক্ত হয়ে পড়ে। আজকে প্রথম কোনো নারীর স্পর্শ ঈশান পেল, তাই ওর মধ্যে নিমেষেই কারেন্ট বয়ে গেল। তখনই বৃষ্টির গতিটা আস্তে আস্তে বেরিয়ে চলেছে, আর ঈশান নিশিকে নিজের সাথে মিশিয়ে নিল। রাস্তার 2 ধারের লোকজন ওদের এরকম দৃশ্য দেখছে। নিশি বিষয়টা বুঝতে পেরে শাড়ির আঁচলটা দুজনের মাথার উপর দিয়ে ওদের আড়াল করে ফেলল। দুজন দুজনের সাথে রোম্যান্স করছে। ওরা এতটা কাছে আছে যাতে একজন আর একজনের নিঃশ্বাসের শব্দ পাচ্ছে। এ যেন রোম্যান্টিক আবহাওয়ার সাথে রোম্যান্টিক মুহূর্ত। কেউ কেউ তো দৃশ্যটা ক্যামেরাবন্দি করে ফেলল। সময়ের সাথে সাথে বৃষ্টির তীব্রতা বাড়ছে, আর শীতল পানিতে বেশ কিছুক্ষণ ভেজাতে নিশি ঠান্ডায় কাঁপতে শুরু করছে। তাই ঈশান ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ পাগলি বউ। আই লাভ ইউ টু। আচ্ছা, আর কিছু হবে না এখন? আর কিছু রাতে হবে। তুমি অনেক কষ্ট দিয়েছো, আর তার জন্য একটু শাস্তি তোমাকে তো পেতেই হবে। আমার কি শাস্তি? জোরপূর্বক উঠিয়ে নিয়ে এসে বিয়ে করেছে, এটা তো একটা শাস্তি ছিল। আর পরে কি করব সেটা দেখা যাবে। এখন আমাকে বুকের সাথে জড়িয়ে রাখো, ভালো লাগছে আমার এভাবে থাকতে। ঈশানের বারবার নিশির ঠোঁটের স্পর্শ নিতে ইচ্ছা করছে, তাই নিশির মুখের পাশে হাত রেখে আবারও যখন ঠোঁটে ঠোঁট মেলাতে যাবে, সাথে সাথে বিদ্যুৎ চমকালো। নিশি ভয় পেয়ে ঈশানকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান ওর পাগড়িটাকে বুকের সাথে জড়িয়ে ধরল। তো ভালো থাক ভালোবাসা। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গল্পে, অন্য কোনো দিন। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।